থেকে উড়িষ্যা থেকে আজ এসছেন আগে। আজকে ত্রিপুরা থেকে আমরা পেয়েছি ডক্টর দীপঙ্কর বিশ্বাসকে। আমি তাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে, এবং তিনি যে তার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বার করে আমাদের কলেজের এই অনলাইন প্রোগ্রামে অংশ নিতে রাজি হয়েছেন, আমরা তার কাছে এই জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এবং 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 আমরা আশা করব যে ওনার এই ছাত্রছাত্রীদের এবং সামগ্রিকভাবে এই বিষয়ে উৎসাহী সবাইকার অত্যন্ত ভালো লাগবে। তাকে আমি আমাদের কলেজের এই বিষয়টি বৈঠকিতে আমি তাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। এইভাবে আমাদের প্রত্যেকটা কাজে কর্মে অত্যন্ত দক্ষতার সাথে অভিভাবকত্ব করেন। ধন্যবাদ জানাই ডক্টর দীপঙ্কর বিশ্বাস মহাশয়কে, এবং তারও আগে আমি নমস্কার জানাই ওনাকে, কারণ উনি এক কথায় রাজি হয়েছেন আমার সাথে ওনার কেবলমাত্র ফেসবুকে আলাপ, এবং সেই সূত্রে উনি যে এক কথায় রাজি হয়েছেন এটার জন্য আমি চিরকৃতজ্ঞ ওনার কাছে, যে আমাদের এরকম একটা অনুষ্ঠানে, যেটা হয়তো এখনো পশ্চিমবঙ্গের বাইরে সেভাবে ব্যাপ্তি লাভ করেনি, পশ্চিমবঙ্গের মধ্যে নিঃসন্দেহে ব্যাপ্তি লাভ করেছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। স্যার, আরো একটা সূচনা দিয়ে রাখি, আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে পড়েছেন ডক্টর উদয়ন মণ্ডল, যিনি আমাদের এই বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের অন্যতম উপদেষ্টা। উনি বর্তমানে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক রূপে রয়েছেন। স্যারকেও আমি স্বাগত জানাই। আমি আমার তরফেও সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকে যিনি রিসোর্স পারসন হিসেবে আসছেন তাকেও আমি আমার তরফ থেকে ওয়েলকাম করলাম। ওকে স্যার, একটু একটু করে বৈঠকি আজ যৌবনের মধ্য গগনে অর্থাৎ ঊনবিংশ পর্বে পা রেখেছে। আপনাদের সকলের সাহচর্যে আমাদের এই নিরন্তর প্রয়াস চলে এসেছে, এবং আগামীতেও এর প্রবাহ বয়ে চলবে। ঊনবিংশ পর্বে বান্দুরার সামাজিক শিক্ষণতত্ত্ব নিয়ে যিনি আলোকপাত করবেন, গল্প করবেন আমাদের সাথে, তিনি সুদূর ত্রিপুরা রাজ্যের কমলপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষা বিভাগীয় অধ্যাপক এবং প্রধান ডক্টর দীপঙ্কর বিশ্বাস। ওনাকে আমাদের এই উদ্যোগে সামিল হওয়ার জন্য স্বাগত জানাই। সেই সঙ্গে সকলকেই ঊনবিংশ পর্বে যোগদানের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আজকের আলোচনায় থাকার জন্য সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা চলে যাব আজকের আলোচক সম্পর্কে সংক্ষিপ্ত অবগতির পর্বে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় এমএসসি শেষ করেই এমএড এবং পরবর্তীকালে শিক্ষা বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন, এবং পরে পশ্চিমবঙ্গের অন্তর্গত কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে এমফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ওনার ঝুলিতে পিজি ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টের মতো ডিগ্রিও রয়েছে। কমলপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে যোগদানের পূর্বে তিনি পশ্চিম ত্রিপুরার স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়, দক্ষিণ ত্রিপুরার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, ICFAI ইউনিভার্সিটি, নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি এর তুরা ক্যাম্পাস, ওখানে কর্মরত ছিলেন। অধ্যাপনার পাশাপাশি তিনি গবেষণার কাজে ওতপ্রোতভাবে জড়িত। এমনকি ত্রিপুরা ইউনিভার্সিটির MA এডুকেশন অ্যান্ড ডিস্টেন্স বিএডের একাডেমিক কাউন্সিলর রূপে অভিষিক্ত রয়েছেন। এছাড়াও তিনি ত্রিপুরা ইউনিভার্সিটির ডিস্টেন্স মোড MA এডুকেশন এবং ক্লাস 11 আন্ডার ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানকার কারিকুলাম ফরমেশন কমিটির অন্যতম সদস্য রূপে অভিষিক্ত রয়েছেন। আজকের মুখ্য আলোচক ডক্টর দীপঙ্কর বিশ্বাসকে আমি আজকের মূল আলোচনায় আসার জন্য আহ্বান জানাই। স্যার। সকলকে আমার নমস্কার। সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহোদয়, তাছাড়া এই বৈঠকি তোমায় আমায় মিলে শিক্ষা বিভাগের যিনি মূল আয়োজক আমাদের উজ্জ্বল কুমার মাহাতো সাহেব, যিনি আমার সাথে যোগাযোগ করেছেন ফেসবুক মাধ্যমে, এবং ওনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আবার আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে এই একটি
সুন্দর একটি আলোচনা সভায় আমি সুযোগ পেয়েছি এবং আপনাদের সাথে একটি বিশেষ সামাজিক বলবো যে মনোবিজ্ঞান বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারবো, সেজন্য আমার নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমরা যখন আলোচনা করি, এই ধরনের আলোচনায় হয় যে আমরা যখন কলেজে পড়াই বা আমরা যখন আমাদের নিজেদের ছাত্রছাত্রীদের সঙ্গে, আমাদের শুধুমাত্র আমাদের নিজেদের ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু এই ধরনের আলোচনায় আমরা যখন অংশগ্রহণ করি তখন হয় যে আমরা অন্য অন্য কলেজের বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার একটা সুযোগ পেয়ে থাকি। এই জ্ঞানের ব্যক্তি বাড়ায় এই সকল আলোচনা, এটা শুধুমাত্র এরকম নয় যে ছাত্রছাত্রীদের বাড়ে, আমাদের মতো মানুষ যারা নিজেদের এখনো শিক্ষানবিশ ভাবে আমাদেরও আলোচনার বা আমাদের জ্ঞানের ব্যক্তি বাড়াতে এটা আমাদের সহায়তা করে। আশা করি আজকের যে আলোচনাটি আপনাদের সঙ্গে আমি করতে চলেছি তা আপনাদের সাহায্য করবে। আমি এখন একটি পাওয়ার পয়েন্টের সঙ্গে আমি আপনাদের এই আলোচনাটি করতে চাইছি। আপনাদের অনুমতি থাকলে আমি পাওয়ার পয়েন্টটি চালু করতে পারি। অবশ্যই স্যার, অবশ্যই। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্যার এখনো দেখা যায়নি প্রেজেন্টেশন। স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আপনারা মাঝে মধ্যে আমাকে একটু বলবেন, কারণ আমার স্ক্রিনটা তো সবটাই ঢাকা পড়ে গেছে। মাঝে মধ্যে আপনাদের একটু শব্দ শুনতে পেলে আমিও বুঝতে পারবো যে আপনারও আমাকে শুনতে পাচ্ছেন। যার ছবিটি এখানে দেওয়া আছে অ্যালবার্ট বান্দুরা, যার এই তত্ত্বটি নিয়ে আলোচনা করতে চলেছে, তিনি একজন লিভিং লেজেন্ড বলা চলে বর্তমান সময়। আর আচরণবাদী শিখনের যে তত্ত্ব এবং সামাজিক শিখন তত্ত্বে তিনি ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং অপারেন্ট কন্ডিশনিং, যা তার আগে এসেছিল, তাকে আমরা এই শিক্ষণের ক্ষেত্রে মাইলফলক হিসাবে মনে রেখে আমরা যখন শিক্ষণ নিয়ে আলোচনা করি তখন আমরা এগিয়ে যাই। সেই তত্ত্বগুলির সঙ্গে তিনিও একমত ছিলেন, কিন্তু তার সঙ্গে তিনি কিছু গুরুত্বপূর্ণ, তার দুটি গুরুত্বপূর্ণ ধারণা তিনি যোগ করেছিলেন। আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু অ্যালবার্ট বান্দুরা, সামাজিক শিক্ষণের তত্ত্ব। নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর বিশ্বাস, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, সরকারি ডিগ্রি কলেজ, কমলপুর, ত্রিপুরা। আগে আলোচনার পূর্বে যার যার তত্ত্বটি নিয়ে আলোচনা আমরা করছি তার সম্পর্কে একটু জেনে নেওয়াটা ভালো। একজন কেনেডিয়ান আমেরিকান মনোবিজ্ঞানী, জন্ম 4 ডিসেম্বর 1925 মুন্দারে, কানাডা, এবং তিনি তার পরিবারের যে 6 জন সদস্য তার মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন এবং সেই 6 জনের মধ্যে তার বাড়িতে যারা তার পিতামাতা এবং তাদের ভাই বোনদের মধ্যে একমাত্র পুত্র সন্তান ছিলেন, সবচেয়ে ছোট। এবং তার এই যে আমরা যাকে আজ মনোবিজ্ঞানী, এত বড় মনোবিজ্ঞানী বলে জানি, একজন লিভিং লেজেন্ড বর্তমান সময়ে, তিনি কিন্তু তার প্রথম চয়েস মানে মনোবিজ্ঞান পড়াটা তার প্রথম চয়েস ছিল না। তিনি প্রায় ওই সকালের দিকে তিনি ইউনিভার্সিটি যাওয়ার আগে তিনি দেখেছিলেন যে এটা বিশাল একটা সময় ওনার খালি পড়ে থাকে, ওই সেই খালি সময়টাতে তিনি কিছু পড়াশোনা করতে চেয়েছিলেন। বরাবরই জ্ঞান আহরণের একটা আগ্রহ ওনার ভেতর ছিল, তাই তিনি কি করলেন, ওই সকালের যে খালি সময়টা, সেই সময়টাতে তিনি মনোবিজ্ঞান পড়াশোনা শুরু করলেন এবং শেষ পর্যন্ত এই মনোবিজ্ঞান নিয়ে তার যে আগ্রহ সেটা এতই বেড়ে গেল যে পরবর্তী সময় তিনি মনোবিজ্ঞান নিয়েই চর্চা করতে শুরু করলেন। তার খ্যাতির কারণ হিসেবে সোশ্যাল কগনিটিভ থিওরি, সেলফ এফিকেসি, সোশ্যাল লার্নিং থিওরি, বোবোডাল এক্সপেরিমেন্ট, এইসব
ধরনের যে এক্সপেরিমেন্ট গুলি আছে এইগুলি তত্ত্বগুলো তাকে বিখ্যাত করে তুলেছে আজকে আমাদের মধ্যে। আমরা এটা দিয়েও খুব ভালোভাবে বুঝতে পারি যে আমরা যাদের থিওরি গুলি আজকে আমাদের বইয়ের মধ্যে রয়েছে, তার মধ্যে উনি একজন যিনি এখনো জীবিত আছেন, আমাদের মধ্যে আছেন, 95 বছর বয়সে। শিখন কাকে বলে আমরা বরাবরই ধরে নিতে পারি, আপনারা জানেন, সবাই জানেন শিখন কাকে বলে। তবু একটু যেহেতু এটা একটা শিখন তত্ত্ব, আমরা একটু মানে আমাদের কি বলে মানে যে গানটা আমাদের ভেতর রয়েছে তাকে একটু মানে একটু ঝালাই করে নেওয়া। যে মানসিক প্রক্রিয়ার সক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতার ভিত্তিতে মানসিক ও দৈহিক বৈশিষ্ট্যগুলির উন্নতি হয় এবং সমস্যা সমাধানের মাধ্যমে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করা যায়, তাকে শিখন বলে। শিখনের প্রচুর সংজ্ঞা আছে, অনেক রকম সংজ্ঞা আছে, অনেক মনোবিজ্ঞানী অনেক রকম সংজ্ঞা দিয়েছেন, এটাও তার মধ্যে একটি। আমার কাছে মনে হয়েছে যে এই সংজ্ঞাটি আজকের যে আলোচনা তার সাথেও যায়, সেজন্য এই সংজ্ঞাটিকে আমি চুজ করেছি। এটা একটা মানসিক প্রক্রিয়া, সেটা আমাদের মানতে হবে। শিখন একটা মানসিক প্রক্রিয়া এবং তার সঙ্গে একটা অনুশীলনের যোগাযোগ আছে এবং একটা অভিজ্ঞতারও যোগাযোগ আছে, এবং তার মাধ্যমে আমরা কিছু সমস্যার সমাধান করতে পারি। যেমন ধরুন, আমি হেঁটে স্কুলে যেতাম, বাবা খুব খুশি হলেন, আমি খুব ভালো রেজাল্ট করাতে বাবা আমাকে একটা সাইকেল কিনে দিলেন। আমি সাইকেল চালাতে জানি না, বাবা আমাকে সাইকেলটা এনে দিলেন। এবার সাইকেল তো এনে দিয়েছেন, আমি তো সাইকেল চালাতে পারি না, এটা তো আমার কাছে একটা সমস্যা। এবার আমি সাইকেল চালানোটা শিখবো, তার জন্য আমার একটা মানসিক সক্রিয়তার প্রয়োজন। চালানো যেহেতু শিখতে যাচ্ছে, একটা স্কিল, সেটার জন্য একটা অনুশীলন বা একটা দক্ষতা, তার জন্য আমার অনুশীলনের প্রয়োজন। এবং আমরা যদি দেখি, সেটা একটা মানসিক এবং একটা দৈহিক বৈশিষ্ট্য, তার ফলে একটা উন্নতি হয়েছে। আমার হ্যান্ড আই কোঅর্ডিনেশন, আমার মানে নিউরোমাস্কুলার বা আমার একটা মানসিক এবং দৈহিক পেশিগত বৈশিষ্ট্যর একটা উন্নতি হয়েছে সাইকেল চালানোর মাধ্যমে এবং শেখার মাধ্যমে। এবং তার মাধ্যমে আমি একটা সমস্যার সমাধান করে ফেলেছি। কি সমস্যার সমাধান করেছি? বাবা যে আমাকে সাইকেলটা কিনে দিয়েছেন, এবার এই সাইকেলটা চালিয়ে আমি স্কুলে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছি। এখন আমার বাড়িতে সাইকেল আছে, আগে হেঁটে যেতাম, সাইকেল ছিল না, এবার আমাকে বাবা একটা সাইকেল কিনে দিলেন। এবার আমার বাড়ির যে পরিবেশটা, এই যে পরিবর্তনশীল, আমি এখানে পরিবর্তনশীল বলতে এটাই পরিবেশটা পরিবর্তন হয়েছে, যে আগে সাইকেল ছিল না, এখন সাইকেলটা এসছে। এবার সেই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সাইকেল চালানোটা আমি শিখে গেলাম। শিখে কিন্তু আমার বাড়িতে সাইকেল আছে, এই সাইকেলটা চালিয়ে আমি স্কুলে যাই। এই যে পরিবেশটা, সাইকেল আছে যে পরিবেশটা, সেটার সঙ্গে কিন্তু আমি নিজেকে এই স্কিলটাকে ডেভেলপ করে আমি কিন্তু অভিযোজন করি। এটাই শিখন। আসলে তো মনোবিজ্ঞান বা আমরা যেটাই বলি, শিক্ষার যে বিষয়টা, শিক্ষা বিষয়টা তো খুব প্র্যাকটিক্যাল জিনিস, খুব প্রায়োগিক বিষয়। এটা দেখবেন যে আপনারা যা শিখছেন তার সঙ্গে আপনি যদি উদাহরণটা মিলিয়ে নিতে পারেন, দেখবেন যে আপনার সব জিনিসেরই উত্তর পেয়ে যাচ্ছে। প্রাচীন অনুবর্তন, যেহেতু আমাদের অ্যালবার্ট বান্দুরা প্রাচীন অনুবর্তন এবং অপারেন্ট অনুবর্তনকে অস্বীকার করেনি, সেজন্য প্রাচীন অনুবর্তনটাকেও একটু ঝালিয়ে নেওয়া যায়। আমরা জানি যে রাশিয়ান শারীরতত্ত্ববিদ আইভার প্যাভলভ প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা, এবং সেই কুকুর নিয়ে যে ওনার যে গবেষণাটা, সেটা খুব বিখ্যাত। সেই ঘন্টা বাজানো, কুকুরের খাবার আনা, সেই ঘন্টার সাথে কুকুরকে খাবার দেওয়া। প্রথম ঘন্টা বাজালে কুকুরের লাড়াক্ষরণ হতো না, কিন্তু যেই সে দেখতে থাকলো যে ঘন্টার সাথে সাথে খাবার আসে, আস্তে আস্তে কি হলো, ঘন্টা বাজার সাথে সাথে তার লাড়াক্ষরণ শুরু হয়ে গেল, এবং একটা সময় তার খাবারটা দেওয়া বন্ধ হয়ে গেল, কিন্তু ঘন্টা বাজালেই তার লালাক্ষরণ হতে দেখা গেল। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি উপর ভিত্তি করেই রাশিয়ান শারীরতত্ত্ববিদ প্রাচীন অনুবর্তন তত্ত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে চেষ্টার দ্বারা অস্বাভাবিক বা অস্বাভাবিক বা কৃত্রিম উদ্দীপকের দ্বারাও স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানো সম্ভব। তার মাধ্যমে আমরা কিছু জিনিস যেরকম আমরা শিখেছি, মানে এটা কিরকম জিনিস, যেমন কিছু কিছু জিনিস আছে, যেমন আমি বদভ্যাস গড়ে ওঠে, বিভিন্ন ধরনের বদভ্যাস গড়ে ওঠে। যেমন কেউ কেউ আমার নখ কামড়ায়, আঙুল চষে, তো তার জন্য তার এই অভ্যাসটা যেমন গড়ে ওঠে, প্যাভলভের মতে এই অভ্যাসটাকে আবার ছাড়িয়েও নেওয়া যায়। ঠিক আছে, ঠিক উল্টো যেভাবে অভ্যাসটা হয়েছে
তার প্রক্রিয়াটাকে যদি আমি ঠিক উল্টে দিই তাহলে কিন্তু আমার এই বিষয়টা আবার আগের জায়গায় পৌঁছে যায়। তো প্রাচীন অনুবর্তন, আবার সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন। মনে রাখবেন থর্নডাইক ছিলেন, থর্নডাইকের পরে স্কিনার এসছে। বিশেষ করে স্কিনারকে আমরা সক্রিয় অনুবর্তনের জন্য আমরা কিন্তু মনে রাখি। এখানে দেখতে পাচ্ছেন কার্টুনের মধ্যে আমাদের থর্নডাইক একটা বিড়াল নিয়ে দাঁড়িয়েছেন, আর এবার ইঁদুর নিয়ে গবেষণাটা করেছিলেন স্কিনার। এবার তার মূল কথা হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট এবং নেগেটিভ রিইনফোর্সমেন্ট। হ্যাঁ, স্কিনার কিছু আচরণের সঙ্গে কিছু উদ্দীপকের যোগাযোগ তিনি খুঁজে পেয়েছিলেন এবং তার নাম, স্কিনার যার নাম দিয়েছিলেন নির্দিষ্ট উদ্দীপক রেসপন্ডেন্ট। আর এক ধরনের আচরণ আছে যা কোনো আচরণ মানে কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকে না, মানে কোনো উদ্দীপকের সাথে তার যুক্ত থাকে না, তাকে স্কিনার নাম দিয়েছিলেন অপারেন্ট। এই অপারেন্ট অনুবর্তন মানে যে থিওরিটা, সেটা কিন্তু ওই নামটা থেকে এসেছে। এক্ষেত্রে শক্তিদায়ী উদ্দীপকের সাহায্যে প্রতিক্রিয়ার সম্ভাবনাটা বাড়ানো যায়। কিভাবে বাড়ানো যায় তিনি বলেছিলেন যে পজিটিভ রিইনফোর্সমেন্ট এবং নেগেটিভ রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, আপনি পজিটিভ রিইনফোর্সমেন্ট দিতে পারেন, পানিশমেন্ট দিতে পারেন, সেটা আবার পজিটিভ পানিশমেন্ট নেগেটিভ পানিশমেন্ট দু ধরনেরই হয়। হ্যাঁ, তো আমাদের সেই বিষয়গুলো অল্প বিস্তর জানা আছে এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের বান্দুরার যে সোশ্যাল মানে আমাদের যে সামাজিক শিক্ষণের যে তার যে তত্ত্ব রয়েছে তার মধ্যেও কিন্তু এই বিষয়গুলো রয়েছে। তার জন্য আমরা একটু দেখে নিলাম। এবার আমরা আসি যে প্রথম যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, কি শুরু করেছিলাম, যে উনি অপারেন্ট কন্ডিশনিং এবং অপারেন্ট কন্ডিশনিং এবং প্রাচীন অনুবর্তন তত্ত্বের সঙ্গে উনি একমত ছিলেন। তো দেখি এবার অ্যালবার্ট বান্দুরার যে সামাজিক শিক্ষণের তত্ত্বটা, সেটা কি বলতে চাইছে আমরা একটু সহজভাবে একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যে ব্যাপারটা। হ্যাঁ, আমরা যদি প্রত্যেকেই আমাদের নিজের জীবনের সঙ্গে একটু মিলিয়ে দেখার চেষ্টা করি, অ্যালবার্ট বান্দুরা তো যে তত্ত্বটা দিয়েছেন সেটা আমাদের জীবনের সাথে কোথায় কোথায় আছে। দেখি যে আমরা যদি আমাদের শৈশবে দেখি, ছোট বাচ্চার সময় আমরা কিভাবে সাইকেল চালানো শিখেছি, আমরা কিভাবে চাইনিজ চেকার খেলা শিখেছি। এই যে চাইনিজ চেকার, যেটা আপনারা ছবি দেখতে পাচ্ছেন এখানে, বা আমরা কোন একটা খেলা, ফুটবল খেলা বা ক্রিকেট খেলা, তার প্রতি কি করে আসক্ত হয়েছে আমরা যদি মনে করার চেষ্টা করি তাহলে দেখবো কিন্তু এটা আমি বলতে পারি যে আমরা একটা বাজি রেখেই বলতে পারি যে আমরা কাউকে দেখে এটা শিখেছি, কাউকে সাইকেল চালাতে দেখেছি সেটা শিখেছি, কাউকে চাইনিজ চেকার খেলা মানে খেলতে দেখে আমরা সেগুলি শিখেছি, সেটা আয়ত্ত করেছি। বা ফুটবল খেলা বড়দের খেলতে দেখেছি, আমাদেরও খেলার ইচ্ছা হয়েছে, ওরা খেলছে আমরাও খেলবো। হ্যাঁ, বা আজকাল তো ছেলেমেয়েরা টিভিতে অনেক ধরনের খেলা দেখে খেলতে উদ্বুদ্ধ হয়। এই যে বিষয়গুলো আছে, এমনটাই কিন্তু অ্যালবার্ট বান্দুরা বিশ্বাস করতেন এবং সেখান থেকে কিন্তু তার যে সামাজিক শিক্ষণের যে তত্ত্বটা, ঠিক ওই জায়গাটা থেকে এসে যে আমরা দেখে শিখি। হয় না যে কিভাবে শিখি, দেখে শিখেছি। অনেক সময় বলা হয় না যে মানে আগুনে হাত পুড়বে, সেটা কি মানে আগুনে হাত দিয়ে দেখতে হয়, বলে না আমরা দেখে শিখেছি। আমরা অনেক কিছু দেখে শিখি। এই দেখে শেখার ব্যাপারটা থেকে কিন্তু মূলত অ্যালবার্ট বান্দুরার সামাজিক শিক্ষণের তত্ত্বটাই কি আছে এখানে। দুটি ইম্পর্টেন্ট কথা আছে, কেউ বলেন তিনটি আছে। আমার কাছে যেটা মনে হয়েছে, যে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় অ্যালবার্ট বান্দুরা তার সামাজিক শিক্ষণের তত্ত্ব বলেছে। আমরা যদি প্রাচীন অনুবর্তন তত্ত্ব এবং অপারেন্ট অনুবর্তন তত্ত্বকে এর সাথে রেখে দিয়ে কিছু কিছু ক্ষেত্রে তার যে ব্যতিক্রম, সেটা নিয়ে অ্যালবার্ট বান্দুরা বলেছেন যে ওইভাবে তো হয়, ঠিক আছে, তার সাথে এই যে শিক্ষণের যে প্রক্রিয়াটা, সেটা কিভাবে, সেটা বলেছেন মধ্যস্থতা প্রক্রিয়াগুলি উদ্দীপনা এবং প্রতিক্রিয়াগুলির মধ্যে ঘটে। এটা নিয়ে আমরা আলোচনা করি। মিডিয়েটিং প্রসেস অকার বিটুইন দ্য স্টিমুলি এন্ড রেসপন্সেস। এটা বোঝেন একটা প্রসেস, এরকম একটা প্রসেস, যেমন ধরুন আমি কিছু একটা ইনপুট দিলাম, একটা আউটপুট বেরিয়ে গেল, কিন্তু তার মাঝখানে যেটা হচ্ছে, ধরুন আমরা সবাই ওই গরমের দিনে এই যে আমাদের গ্রীষ্মের সময় চলছে, আমরা এই আখের শরবত বা ওই
যারা মেশিনের ভেতর আগগুলিকে ঢুকিয়ে দেয় তার থেকে রসটা বের করে নিয়ে আসে, সেরকম আমরা খেয়েছি। যেটা আগটা দিচ্ছে, হ্যাঁ, আগ দেওয়ার পর কি হচ্ছে, সেটাকে আস্তে আস্তে ঘোরাচ্ছে, তারপর কি হচ্ছে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে কি হচ্ছে, সেটা থেকে রসটা বেরিয়ে আসছে এবং আমরা একটা শরবত পেয়ে যাচ্ছি। এখানে অ্যালবার্ট বান্দুরার তত্ত্বটা কিন্তু ওই রকমেরই কিছু একটা বলেছে, যে শিখনটা এই একটা উদ্দীপনা এবং প্রতিক্রিয়াগুলোর মাঝখানের একটা প্রসেস রয়েছে, সেখানে আসল ঘটনাটা ঘটে যায়। দ্বিতীয় কথাটা যিনি মানে যেই জায়গাটা তিনি বলতে চেয়েছেন, সেটা হচ্ছে যে আচরণ পর্যবেক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ থেকে শেখা হয়। উনি বলছেন যে আমরা যখন শিখি কোনো একটা বিষয়, তখন কিভাবে শিখি, আমরা কোনো রকম একটা আচরণ পর্যবেক্ষণ করি এবং এই পর্যবেক্ষণের থেকে আমাদের মূলত যে শেখার বিষয়টা, আমাদের যে পরিবেশ থেকে আমরা যে শিখি, সেই শিখনের বিষয়টা আমাদের এখানে এই যে সমাজের গুরুত্বটা কিন্তু এখানেই মূলত আসছে। 1961 সালে তিনি বোবো পুতুল পরীক্ষা এবং আগ্রাসন এই বিষয় নিয়ে তিনি একটি এক্সপেরিমেন্ট করেছিলেন। কি করেছিলেন ব্যাপারটা, যেখান থেকে তার এই 1977 সালে তিনি এই তত্ত্বটি দিয়েছিলেন, তার পেছনে এই যে বোবো পুতুলের পরীক্ষা এবং আগ্রাসনের এই পরীক্ষাটা কিন্তু পুরো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেটা হচ্ছে 3 থেকে 5 বছর বয়সে 36 জন ছেলে এবং 36 জন মেয়ে তার পরীক্ষায় অংশ নিয়েছিল। এরা সবাই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিন নার্সারি স্কুলের ছাত্র ছিল। বান্দুরা বাচ্চাদের 3টি দলে ভাগ করেছেন, 24টি আক্রমণাত্মক পরিস্থিতি এবং 24টি আক্রমণাত্মক দৃশ্যে, এবং বাকি বাচ্চাদের একটি নিয়ন্ত্রণ গোষ্ঠীতে তাকে রাখা হয়েছে। এটা যেটা বোবো পুতুল যে মানে এটা এই ছবিটা হচ্ছে সেই এক্সপেরিমেন্টের একটা ছবি। কি ছিল সেই এক্সপেরিমেন্ট? 24টি শিশু কোন পুরুষ বা মহিলা মডেল বা খেলোয়াড়ের প্রতি আক্রমণাত্মক আচরণ করতে দেখছে। মূলত একটি ঘরের ভেতর একটি বোবো পুতুল, মানে বোবো পুতুল হচ্ছে এরকম একটি পুতুল যেটাকে আপনি ধাক্কা দিলেও সে দাঁড়িয়ে থাকবে, সে আবার শুয়ে পড়ে আবার দাঁড়িয়ে যাবে। তো সেরকম একটা বড় একটা বোবো পুতুল ছিল একটি ঘরের ভেতরে। কিছু মানে 12টি ছেলে, 12টি ছোট্ট বাচ্চা ছেলে মেয়েকে ঢুকিয়ে দেওয়া হলো এবং সেখানে একজন পুরুষ বা একজন মহিলা মডেল ভেতরে ঢুকেছেন এবং ঢুকিয়ে সেই বোবো পুতুলটিকে আক্রমণ করা শুরু করে। তারা মানে যেভাবে পারে পুতুলটিকে আক্রমণ করেছে এবং সে হাতুড়ি ব্যবহার করেছে, মানে অস্ত্রের ব্যবহার করেছে, পুতুলটিকে উঠিয়ে ফেলে দিয়েছে মাটিতে এবং মুখ দিয়ে বিভিন্ন রকম শব্দ চিৎকার করে সে পুতুলটিকে মেরেছে। আরেকটি পর্যায়ে আরেকটি ঘরের ভেতর বোবো পুতুল রাখা আছে, 12টি ছেলে এবং 12টি মেয়েকে নিয়ে ঢোকানো। সেই রুমের মধ্যে সেই যে মডেলটি রয়েছে তার সঙ্গে এই বোবো পুতুলকে কোনো একটি আক্রমণাত্মক কোনো বিষয় সেখানে করা হলো না। সেখানে তারা গিয়ে দেখতে পেল কিছু খেলনার সেট রয়েছে, আর খুব ভালো ভালো কিছু খেলনা রয়েছে। বোবো পুতুলটি কোনার মধ্যে রয়েছে। যারা রয়েছেন মডেলরা, তারা কি করেছেন, ওই খেলনা দিয়ে তারা খেলা শুরু করেছে। বোবো পুতুলটিকে তারা কোনো রকম আক্রমণ করেনি, বোবো পুতুলের প্রতি তারা কোনো রকম আক্রমণাত্মক কোনো মেজাজ দেখায়নি এবং তারা ওই রুমের মধ্যে থাকা অন্য সব খেলনা দিয়ে ওরা খেলেছে খুব শান্তভাবে। আরেকটি গ্রুপকে তারা নিয়ে গেছেন, আরো 24টি ছেলে মেয়েকে তারা নিয়ে গেছেন একটি নিয়ন্ত্রিত গ্রুপ হিসাবে, এবং সেখানে কোনো পুতুল রাখা হয়নি, কিচ্ছু রাখা হয়নি। সেটাকে মানে একদম কোনো কিছুর সাথেই এটাকে একটা কন্ট্রোল গ্রুপ হিসাবে রাখা হয়েছে, দেখার জন্য যে কিভাবে হয়। যে কোনো এক্সপেরিমেন্টের জন্য একটা কন্ট্রোল গ্রুপ রাখতে হয়, যাতে করে আমরা মানে বিভিন্ন রকম যে আচরণের যে বিভিন্নতা গ্রুপগুলিতে আসছে, সেই গ্রুপগুলির সাথে তুলনামূলক একটি দেখার জন্য একটা কন্ট্রোল গ্রুপ রাখতে হয়, যেটা কোনো রকম কোনো মানে এক্সপেরিমেন্টের ভেতর রাখা হয়। দ্বিতীয় পর্যায়ে কি রয়েছে, মানে মডেলটির সাথে 10 মিনিট করে রাখা হলো প্রত্যেকটি ঘরের ভেতরে। হ্যাঁ, তো শিশুটিকে যারা ওই ঘরের ভেতরে মানে খেলাধুলা করেছে তাদেরকে সবাইকে ঘর থেকে, তারপর 10 মিনিট পর ঘর থেকে
বের করে নিয়ে আনা হলো, হ্যাঁ, তারপর নিয়ে আবার একটি অন্য ঘরে রাখা হলো। তখন যে শিশুরা আসলে খেলনাগুলো থেকে শিশুদেরকে একটু আলাদা করা হয়েছে, তাদের ভেতরে একটু রাগ আছে যে আমরা খেলছিলাম খুব ভালোভাবে, ওই সেই তার ভেতরে একটি উত্তেজনা সৃষ্টি করার জন্যই হঠাৎ করেই ওই 10 মিনিট পরে তাদেরকে আরেকটি ঘরে সরিয়ে নেওয়া হলো। এবং সেই হতাশা তাদের ভেতর, যে তাদের খেলতে দেওয়া হলো না, সেই হতাশাটা শিশুরা কিভাবে অন্য আরেকটি ঘরে গিয়ে তারা প্রকাশ করেন সেটি দেখার জন্য ওই রুমের মধ্যে একটি বোবো পুতুলকেই শুধু রাখা। এবার দেখা হলো যারা ওই যে রুমটাতে আক্রমণাত্মক কিছু চরিত্র তারা বোবো পুতুলের প্রতি দেখেছিল, তারা দেখলো কি যে ছাত্রছাত্রীরা ওই রুমটিতে ছিল যেখানে বোবো পুতুলটিকে আক্রমণ করা হয়েছিল, মারা হয়েছিল। যখন তাদের খেলা থেকে তাদেরকে 10 মিনিট পর আলাদা করে তাদেরকে 3টি আলাদা আলাদা রুমে রাখা হলো, তখন দেখা হলো যে তাদের যে ফ্রাস্ট্রেশন বা তাদের মনের ভেতর যে হতাশাটি আছে সেটিকে তারা আক্রমণের মাধ্যমে, বোবো পুতুলটিকে আক্রমণ করার মাধ্যমে তারা দেখিয়েছিল। কিন্তু যে ঘরটাতে বোবো পুতুলকে মারা হয়নি কিন্তু বোবো পুতুলটি ছিল, সেখানে শিশুরা আক্রমণাত্মক কোন ধরনের চরিত্র দেখায়নি। এবং যে রুমটিতে ছিল না তাদেরকেও বোবো পুতুলের সাথে রাখা হয়েছিল, কিন্তু যেহেতু তারা ওই প্রথমবার বোবো পুতুলটিকে দেখেছিল, কোনো আগ্রাসন বা সহিংসতা ছাড়াই কিন্তু তারা হতাশার বাইরে তারা চলে এসেছিল। তো এটি ছিল তার বোবো পুতুলের নিয়ে তার একটি আমি বলবো এক্সপেরিমেন্ট বা তার একটি গবেষণা। এবং তার মধ্যে দিয়ে তিনি দেখেছিলেন যে ছেলেমেয়েরা যেভাবে দেখেছে সেভাবেই তারা শিখেছে। এবং তারা যখন খুব ফ্রাস্ট্রেশন যখন বেরিয়ে আসছে, তখন কিন্তু তারা যে বিষয়টা তারা দেখেছিল ওই মারপিটের মাধ্যমে, বোবো পুতুলকে আক্রমণের মাধ্যমে, তারা কিন্তু তাদের হতাশাটাকে বের করার চেষ্টা করছে। সিদ্ধান্ত কি হলো? সিদ্ধান্তটা হলো বোবো পুতুল পরীক্ষায় প্রমাণিত হয়েছিল যে শিশুরা অন্য ব্যক্তির আচরণ দেখার মাধ্যমে আগ্রাসনের মতো সামাজিক আচরণ শিখতে সক্ষম হয়। অনুসন্ধানগুলি বান্দুরার 1977-এর সামাজিক শিক্ষা তত্ত্বকে সমর্থন করে। বোবো পুতুল পরীক্ষাটা অনেক বইয়ে হয়তো পাবেন না যে এটিকে সামাজিক শিক্ষার সঙ্গে মানে রাখা হয়েছে, শিক্ষার তত্ত্বের মধ্যে এটা উল্লেখ রয়েছে। কোনো কোনো বইয়ে রয়েছে, কোনো কোনো বইয়ে নেই। কিন্তু আসলে এই যে সামাজিক আচরণ শেখা বা আগ্রাসনের মতো সামাজিক একটি আচরণ, এটি তারা কোত্থেকে শিখছে, তাদের ভেতর এই আচরণের পরিবর্তন কোথা থেকে আসছে, সেটা জানার জন্য এই বোবো পুতুলের পরীক্ষা অবজারভেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লার্নিং থিওরির 3টি বিষয় রয়েছে আমাদের, মানে এই শিক্ষণ তত্ত্বে 3টি বিষয় মোটামুটি বলা যায়। একটা হচ্ছে যে মানুষ কিছুটা দেখে শেখে, ঠিক আছে, শেখার বিষয়টি একটি মানসিক অবস্থার মধ্য দিয়ে যায়। আমরা যখন কিছু শিখি সেটা একটা মানসিক অবস্থার মধ্যে দিয়ে যায়, যার কিছু পর্যায়ে রয়েছে, সেটা আমরা আলোচনা করবো এখন। আর কি বলেছেন, আপনি কিছু শিখেছেন তার মানে এই নয় যে আপনার আচরণের পরিবর্তন আসবে। অনেকেই আমি দেখেছি, আমার অনেক ছাত্রছাত্রীরাই যখন লিখে যে শিখন কাকে বলে, শিখন তত্ত্বের মধ্যে মানে শিখনের সংজ্ঞা লিখতে গিয়ে বলে একটা 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 লাইন থাকে বা একটি মানে তারা একটি লাইন যোগ করে যে শিখনের মাধ্যমে আমাদের কি বলে যে বিহেভিয়ারের একটা পরিবর্তন আসে বা আচরণের পরিবর্তন আসে। কিন্তু বান্দুরা বলছে যে আপনি শিখলে মানে কিছু শিখেছেন বলে আচরণের পরিবর্তন হবে এমনটি নয়। এটার উদাহরণ দিয়ে আমি আলোচনা করছি, আমরা এগিয়ে যাই। আমাদের প্রথম আমরা বুঝতে পেরেছি যে আমরা কিছু দেখে আমরা শিখতে পারি, বাচ্চারা কিছু দেখে তারপর শেখে। এবার আমরা যাবো দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে যে কথাটা বলা হচ্ছিল, শিখন ওই একটা মানসিক অবস্থা, শিখন একটি মানসিক অবস্থা। আমার ছবিগুলো যদি দেখতে পান আপনারা,
ছবিগুলো দেখবেন যে একটি কুকুর ইমিটেট করছে তার মুড়ি। এখানে আবার ওই বোবোডলের যে উদাহরণটা সেটা রয়েছে, দেখবেন ছেলেটা বোবোডলটাকে মারছে, বক্সিং করছে ছেলেটা, আর মেয়েটি বোবোডলটাকে খুব আদরের করে নিচ্ছে। তাদের অবজারভেশন, দুজনের দুই রকম অবজারভেশন থেকে সেটি এসছে। একটি বাচ্চা টিভি দেখছে, মারপিট দেখছে, তার ভেতরে সেই এফেক্টটা চলে আসছে। এবার এটার যে একটা মানসিক পরিবর্তন, মানসিক পরিবর্তনের আচরণগত যে পরিবর্তন, সেগুলো সবসময় আচরণগত পরিবর্তনের দিকে পরিচালনা করেন। তা থেকেই আমাদের যে দ্বিতীয় কথাটি, সেটি একটি মানে কিভাবে হয় শিখনটা, সেটা চলে আসে। আচ্ছা, আচরণবাদীরা যুক্তি দিয়েছিলেন যে শেখার ফলে আচরণের কিছু স্থায়ী পরিবর্তন হয়, এটা আচরণবাদীরা যুক্তি দিয়েছে। যাই হোক, বান্দুরা দেখিয়েছেন যে শিক্ষার্থী কোনো নতুন আচরণ প্রদর্শন না করে পর্যবেক্ষণমূলক শিক্ষা গ্রহণ করতে পারে। আচ্ছা, আমি এটা বলতে পারি, বইপত্রে আমরা যখন পড়াশোনা করি, আমরা প্রচুর পড়াশোনা করে আমরা স্নাতক হলাম, স্নাতকোত্তর হলাম, আমরা ডক্টরেট নিলাম, আমরা অনেক পড়াশোনা করে প্রচুর, লোকে বলবেন যে কি পড়াশোনা করেছে, প্রচুর জ্ঞান। সেই ছেলেটি বা মেয়েটি, সেই ছেলেটি বিশেষ করে চাকরি পাওয়ার পর বিয়ে করতে গিয়ে প্রচুর পরিমাণে যৌতুক নিল। তার শিক্ষার সঙ্গে তার এই আচরণের কোনরূপ মানে সম্পর্ক আপনারা খুঁজে পাবেন। এই শিক্ষাটি সে কোত্থেকে পেয়েছে? সে যদি ভালো করে বই পুস্তক করেই থাকে, সে যদি জ্ঞান অর্জন করেই থাকে, তাহলে তো সে জানবে যে যৌতুক নেওয়াটা উচিত নয়। সেটা তো আইনের বইয়ে লেখা আছে, সেটি সামাজিকভাবে মানুষ জানে। যারা যৌতুক নেয়, যারা যৌতুক দেয়, দুটি বিষয় খারাপ বিষয়। সেটি আমরা বই পুস্তকেও পড়েছি, সেটা আইনের চোখেও অপরাধ, কিন্তু তারপরে তো সেটা করছে। তার মানে কি, আপনি বই পুস্তকে এটি শিখতে পারেন, কিন্তু তার জন্য যে আপনার আচরণের পরিবর্তন হবে সেটা নয়। আপনারা নিশ্চয়ই অনার কিলিং কথাটা শুনেছেন, সম্মানের জন্য হত্যা। বিশেষ করে উত্তরপ্রদেশের বা মানে উত্তর ভারতের যে রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলোতে আপনারা খবরের কাগজে প্রায় দেখতে পান অনার কিলিং এর কথাটি। সেখানে দেখবেন খুব শিক্ষিত পরিবারের মানুষেরা এই অনার কিলিং এর সঙ্গে যুক্ত। মূলত হয় এটি জাতপাত প্রথা, যার আরেকটি মানে বিষয় থেকে সেটা চলে আসছে। সেই জাতপাতের যে একটি কি বলবো, একটি কুপ্রভাব, সেই কুপ্রভাব থেকে অনার কিলিং বিষয়টি এসছে। ঠিক আছে, মানুষে ঘৃণা করা, খুব শিক্ষিত মানুষকে দেখবেন মানুষে বিভেদ করছে, মানুষকে ঘৃণা করতে শেখাচ্ছে। এই যে বিষয়গুলো, শিখন সবসময় আচরণ পরিবর্তন আনে না, এই বিষয়টা কিন্তু সামাজিকভাবে প্রমাণ করে থাকে। এটা আমরা আমাদের সমাজে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো বলেছে যে এটা যে হয় না, কেন হয় না, তার জন্য ওই যে দ্বিতীয়টি বলেছিলেন যে এটা একটা মেন্টাল স্টেট। শিখন একটি মেন্টাল স্টেট। এই যে মেন্টাল স্টেট বা একটি মানে একটি মানসিক অবস্থা শিখন, সে মানসিক অবস্থাটা বা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যে ইনপুট হলো আমার ভেতরে, আমি বইপত্র থেকে বা অবজারভেশনের মাধ্যমে যে জ্ঞানটা পেলাম, সেই জ্ঞানটা আমার কিভাবে যাচ্ছে। ওটা হচ্ছে মনোযোগ, চারটি প্রয়োজনীয় পদক্ষেপ। সেটি হচ্ছে মনোযোগ, সংরক্ষণ বা ধারণ, আমি যেটা শিখছি বা যে ইনফরমেশনটা আমার কাছে আসছে সেটা কত মনোযোগ দিয়ে আমি গ্রহণ করছি। সংরক্ষণ বা ধারণ, পুনরুৎপাদন, রিপ্রোডাকশন কোনো একটা নলেজ, এবং প্রেরণা, মোটিভেশন। বলছে যে শিখন কখন হয়? বান্দুরার মতে শিখন কিভাবে হয়? বলছে বান্দুরা বলছেন শিখন পর্যবেক্ষণের সঙ্গে চারটি যে প্রয়োজনীয় পদক্ষেপ, মানে মনোযোগ, ধারণ, পুনরুৎপাদন এবং প্রেরণা, যখন একসাথে যোগ হয় তখন শিখন ঘটে।
মনোযোগের বিষয়টি আসে। আপনি জানেন আপনি কোনো ইনফরমেশন যখন নিচ্ছেন সেটাকে যত মনোযোগ দিয়ে আপনি নেবেন তা তত ভালোভাবে আপনার ভেতর সুরক্ষিত হবে। সেটাই বলা হয়েছে যে যত মনোযোগ বাড়বে ইনফরমেশনের গুণমান বা আপনি যে জ্ঞানটা গ্রহণ করছেন তার গুণমান ততটা বেশি প্রভাবিত হবে, পরিস্থিতি তত বেশি আকর্ষণীয় হবে। যে বিষয়ের প্রতি আপনার মনোযোগ নেই সে বিষয়ে আপনার কাছে আকর্ষণীয় হবে না, এবং যে বিষয়টা আপনার কাছে আকর্ষণীয় নয় সেই বিষয়টাকে আপনি মন থেকে মেনে নিতে পারবেন না। এটাই স্বাভাবিক কথা। আপনি জোর করে আপনাকে একটা বিষয় শেখানো যাবে, বলেন না, একটা বলে যে ওয়েল ট্রেন, ঠিক আছে, আরেকটা হচ্ছে ওয়েল এডুকেটেড। দুটি বিষয় আছে, একটা হচ্ছে ওয়েল ট্রেন। আপনি যখন চাবুক নিয়ে সার্কাসের একটি বাঘকে চাবুক দিয়ে ওই রিং মাস্টারের মতো বসাতে শেখাচ্ছেন, আপনার মানে ইনস্ট্রাকশন ফলো করে একটা জায়গা থেকে ওকে আরেকটা জায়গায় সরিয়ে নিয়ে বসিয়ে বা আগুনের ভেতর দিয়ে লাফ দিতে আপনি ওকে শেখাচ্ছেন, বাধ্য করছেন, সে ওয়েল ট্রেন। আর একটি ছেলে বা মেয়ে বা একটি মানুষ বা যেই তার যখন কোনো একটা বিষয়কে সে মন দিয়ে যখন গ্রহণ করছে, সে যখন সেটাকে আত্মস্থ করছে, তখন তার ভেতরে যে একটি গ্রহণযোগ্যতা ওই বিষয়টি সেটা আপনি বুঝতে পারবেন, এবং তার যে গুণমান শিক্ষা সেটা কিন্তু অনেক অংশে বৃদ্ধি পায়। তার জন্যই দুটো আলাদা আলাদা বিষয় থাকে, বলে যে আপনি অনেকে ওয়েল এডুকেটেড থাকে আর অনেকে ওয়েল ট্রেন্ড থাকে, দুটোর মধ্যে পার্থক্য আছে। ধারণ, আপনি মনোযোগ দিয়েছেন, এবার আপনি ধারণ। ছবিটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে চুম্বকের মতো মানুষকে টান। ধারণ মানে হচ্ছে চুম্বক যেমন কোনো কিছু একটা ধরে রাখে, সে ধরে রাখার ক্ষমতা। আমরা এই ধরে রাখার ক্ষমতাটাকে, সেটা আবার পান্ডুরা বলছেন, আমরা বাড়াতে পারি। বিভিন্ন রকম টেকনিক আছে, বিভিন্ন রকম জিনিস আছে, সেগুলি আমরা করতে পারি। আমরা অনেক কিছুই মনে রাখার জন্য অনেক টেকনিক অবলম্বন করি। হ্যাঁ, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তাদের পিরিয়ডিক টেবিল মনে রাখার জন্য কিছু টেকনিক তারা ব্যবহার করে থাকে, ঠিক আছে। আবার আমরা যখন এই যারা সাহিত্য নিয়ে আলোচনা করি, আমরা ইতিহাসের যারা ছাত্রছাত্রী, ইতিহাসের সন বা সময় এগুলিকে মনে রাখার জন্য বিভিন্ন তুলনামূলক জিনিস একটা সঙ্গে একটাকে সংযোগ করে আমরা মনে রাখার চেষ্টা করি। এই যে টেকনিক, মনে রাখার যে বিভিন্ন রকম টেকনিক আছে সেগুলিকে ব্যবহার করে কিন্তু উনি বলছেন যে আমাদের ধারণ ক্ষমতাটাকে আমরা বাড়াতে পারি, ঠিক আছে। তৃতীয় জিনিসটি এখানে হচ্ছে পুনরুৎপাদন। পুনরুৎপাদন মানে হচ্ছে যে কোনো জিনিস আমি কোথা থেকে পেয়েছি, ধরুন আমি বলছি যে আমি যে জিনিসটি বুঝতে পেরেছি আপনাকে বোঝাতে পারবো কি? আপনি মনোযোগ দিয়ে কোনো একটি কথা শুনেছেন, সেটিকে আপনার ভেতর ধারণ করেছে। এখন যদি তৃতীয় ব্যক্তি এসে আপনাকে জিজ্ঞেস করে আপনি কি শুনেছেন দাদা, আমাকে একটু বুঝিয়ে বলতে পারবেন, আপনি কিন্তু সেটা বলতে পারবেন। সেটাই পুনরুৎপাদন। আপনি যখন কোনো জিনিস খুব মনোযোগ দিয়ে শুনেন, আপনার ভেতরে যখন সেটা স্টোর হয়, আপনাকে যখন আবার সেটাকে বলা হবে যে আপনি বলুন তো কি শুনে এসেছেন, সেখান থেকে আমরা বলি না, আজকে এই বাড়িতে যখন বাচ্চা ছেলেমেয়েরা যখন স্কুল থেকে যখন আসে, মা বাবার জিজ্ঞেস করে না আজকে স্কুলে কি পড়িয়েছে রে, কোন চ্যাপ্টার পড়িয়েছে। যে ছেলে বা মেয়ে মন দিয়ে স্কুল করেছে সে বলে দিতে পারে, আর যে ছেলে মেয়ে মন দিয়ে স্কুল টুল করেনি সে বলতে পারে না। স্বাভাবিক ব্যাপার, এটা আমরা রোজের জীবনে আমরা অনুভব করি। আপনি যেটা মন দিয়ে শুনবেন সেটাকে আবার আপনি বলে দিতে পারেন, ঠিক আছে। তো এই অনুশীলন বলছে যে অনুশীলন দক্ষতাগুলিকে নিখুঁত করে তোলে। এখানে পুনরুৎপাদনের বেলায় একটি কথা বলা হচ্ছে, আপনি যে বিষয়টিকে ধারণ করেছেন, যে বিষয়টিকে আপনি নিয়েছেন, সেটাকে যদি আপনি অনুশীলন করেন, তার
পরে কিন্তু আপনার পুনরুৎপাদন মানে আপনি যদি ধরুন আপনাকে আমি একটা তথ্য দিয়ে দিলাম, আপনাকে আমি একটা নোট করিয়ে দিলাম, আপনি সেটাকে নোট করে নিলেন আপনার খাতা, তারপর আপনি বাড়িতে গিয়ে 3-4 বার সেটিকে পড়লেন। পড়ার পর আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে আজকে স্যার কি পড়িয়েছে, আপনি এটাকে পড়ে নিয়েছেন বাড়িতে গিয়ে, আবার সেটিকে আপনার কিন্তু রিপ্রোডিউস করতে বা পুনরুৎপাদন করতে কিন্তু আপনার খুব সহজ হবে। এটাই বান্দুরা বলেছেন। আবার আরেকটা কি, তিনি আরেকটি কথা বলেছেন, এই 3টি প্রক্রিয়ার পর তিনি বলেছেন প্রেরণা বা মোটিভেশন। বলছেন এই 3টি বিষয় তো আছে, তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই 3টির সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। আমরা যখন কোনো কাজ করি, আমরা যদি মোটিভেট না হই, হ্যাঁ, আমরা যখন কাউকে দেখি আমরা নাম রাখি না, ফাস্টেস্ট ম্যান, আমরা বলি না এই চিতার মতো দৌড়ায়, ওকে বলি এই ছেলেটি খুব দৌড়ায় রে, সে তাকে বলি না আরে আমার বন্ধু দৌড়ে ফাস্ট, কি একদম চিতার মতো দৌড়ায়, বাঘের মতো দৌড়ায়, সবচেয়ে দ্রুততম জিনিসের সঙ্গে তুলনা করে। বা কোনো একটা জিনিস আমরা বলে দিই এই এবার যদি পরীক্ষায় তুমি ফার্স্ট হতে পারো তোমাকে এই জিনিসটা দেবে, মোটিভেট করে। বা আমরা কারো কোনো কিছু একটা গল্প শুনি মানুষকে মোটিভেট করার জন্য, ঠিক যে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সে একটা সাফল্য অর্জন করেছে, সেই সফলতার কাহিনী গুলি তাদের কিন্তু আমরা শোনাই এবং তার মাধ্যমে শিশুরা মোটিভেট হয়। হ্যাঁ, এই পদক্ষেপে পুরস্কার শাস্তি উভয় প্রেরণায় এখানে থাকে। আমরা যদি কেউ খারাপ করে তাকে যেমন শাস্তি দেই, তাকে যেমন আমরা কি বলে আমরা বকুনি টকুনি দিই, আবার যারা খুব ভালো করে তাদেরকে সাবাস বলে থাকি, একটা কলম পুরস্কার দিলাম বা কিছু একটা পুরস্কার দিলাম, এরকম ভাবে কিন্তু আমরা কি প্রেরণা দিই, আমরা প্রেরণা প্রদান করি ছাত্রছাত্রী। বন্ধুরা বলছেন যে 3টি জিনিস, এই 4টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে ইনপুটটা দিলেন, ইনপুট শিখনের জন্য আপনি যে জ্ঞানটা ছাত্রছাত্রীদের দিলেন, এই যে প্রসেস হচ্ছে, এই প্রসেসের মধ্যে 4টা বিষয় যে পর্যবেক্ষণ দেখছে, সে যে নিচ্ছে ইনফরমেশনটা, তার মধ্যে এই 4টি জিনিস রয়েছে। প্রথমটা কি? প্রথম হচ্ছে সে মনোযোগ দিয়ে শুনছে কিনা। মনোযোগ দিয়ে শুনলে তার ভেতর ধারণটা ভালো হবে, মানে সে নিতে পারবে ভালো। যে ভালো নিতে পেরেছে সে আবার সেটাকে উগলে দিতে পারবে, বলে দিতে পারবে। কেউ যদি জিজ্ঞেস করে তাকে বলে দিতে পারবে, এটা হলো পুনরুৎপাদন। এবং শেষের যে পর্যায়ে তাকে বলছি আমরা প্রেষণা, ঠিক আছে, তাকে বলছি আমরা প্রেষণা। আমরা কি বুঝতে পারি এই যে আলোচনা, তার মধ্যে আমরা কি বুঝতে পারি? শিশুরা যদি কোনো নির্দিষ্ট আচরণ থেকে ইতিবাচক পরিণতি দেখতে পায়, তবে তারা নিজেরাই সেই আচরণটিকে পুনরাবৃত্তি করতে পারে। দ্বিতীয় বিষয়টি, বিপরীত ভাবে যদি কোনো নেতিবাচক পরিণতির ফলাফল হয়, তবে সে সেই আচরণ করার সম্ভাবনা কম থাকে। ভালো চরিত্রের মানুষ প্রায়শই শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের সেই ভালো চরিত্র ছাত্রছাত্রীদের মনে কিন্তু স্থান পায়। শিক্ষার্থীদের আশেপাশের পরিবেশ তাকে ভালো মন্দ আচরণে উৎসাহিত করে। বান্দুরার যে থিওরিটা আছে, সোশ্যাল লার্নিং থিওরি, সেটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? আমরা উনি যে বলতে চাইছেন মূল কথাটা হচ্ছে যে আমাদের আশেপাশের যে ইতিবাচক পরিবেশ, সে ইতিবাচক পরিবেশ বা নেতিবাচক পরিবেশ, দুটো পরিবেশ ছাত্রছাত্রীদের শিখন, ছাত্রছাত্রীদের সামাজিক শিক্ষা এবার শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তাকে প্রভাবিত করে। আমাদের বিদ্যালয়ের উদাহরণটা আমি বলতে পারি। এখন বিদ্যালয়ের উদাহরণটা আমি যদি বলি যে বিদ্যালয়ের উদাহরণটা দিয়ে কি বলা যেতে পারে, যে দেখবেন কোন একটি বিদ্যালয়ে বা মহাবিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষকরা রয়েছি, আমাদের আচরণ ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করে, আমাদের ভালো আচরণ ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে। আবার যদি আমাদের ভেতর কোনো নেতিবাচক আচরণ থাকে, সেটাও ছাত্রছাত্রীদেরকে সমানভাবে উদ্বুদ্ধ করে, সেটা নেতিবাচক দিকে উদ্বুদ্ধ। তাই কোন একটি শিক্ষা প্রতিষ্ঠানে
শিক্ষকের আচরণ এবং ওই শিক্ষা মন্দিরের যে সার্বিক পরিবেশ সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে এটাও বলতে হয়, শিশু যেই জায়গায় বেড়ে উঠছে সেই পরিবার, তার যে সামাজিক পরিবেশ, সেই জায়গায় সে কি দেখতে পাচ্ছে, সে কি ধরনের শিক্ষা গ্রহণ করতে পারছে, সেটা তেমনি গুরুত্বপূর্ণ। এবং তার সাথে সে যে এলাকায় থাকছে সেই এলাকার সার্বিক পরিবেশ কিরকম, সেই এলাকার সার্বিক পরিবেশও কিন্তু তার শিক্ষণকে প্রভাবিত করছে। এখানে তার শিক্ষণ শুধুমাত্র তার উপর নির্ভরশীল এরকম নয়। ওই ওই বান্দুরার যে গুরুত্বপূর্ণ কথা, সেই গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে তার আশেপাশের পরিবেশ সে যেমন দেখবে সে তেমন শিখবে। ভালো কিছু দেখলে ভালো হবে, খারাপ কিছু দেখলে শিশুরা খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। এই জায়গায় বান্দুরার এই সোশ্যাল লার্নিং থিওরি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান যে পরিস্থিতি রয়েছে, বর্তমান পরিস্থিতিতে আজকের দিন বান্দুরার এই সোশ্যাল লার্নিং থিওরি গুরুত্ব কত, সেই গুরুত্ব সম্পর্কে আমাদের একটু বুঝতে হবে। বর্তমান পরিস্থিতিতে আপনারা চারিদিকে দেখবেন, কি দেখতে পাচ্ছেন আপনারা, যে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি কি যে ছেলে মেয়েরা কি ধরনের গেমস খেলছে। দেখবেন ফ্রি ফায়ার, পাবজি, এইসব গেমস গুলো তারা খেলছে। যে গেমস গুলো, যে মোবাইল গেমস গুলো খুবই আক্রমণাত্মক। হয়তো ছাত্রছাত্রীরা যারা আমার কথাগুলো শুনছো তারা মনে মনে হাসছো যে স্যার কি বলছেন। তোমাদের এই আক্রমণাত্মক গেমসের যে সংস্পর্শ, সেটা নিয়ে 2010 সালে ক্রেগ অ্যান্ডারসন একটি গবেষণা করেছে। সেই গবেষণার মাধ্যমে তিনি কি দেখতে পেয়েছেন, তিনি দেখতে পেয়েছেন যারা এই ধরনের গেমস খেলেন তাদের ভেতর আক্রমণাত্মক আচরণ এবং তাদের যে সহানুভূতি, মানুষের প্রতি যে সহানুভূতি, সেটা অনেকটা কমে যায়। সেটা কিন্তু বান্দুররা 1977 সালে তার থিওরির মাধ্যমে বলেছে। মনোবিজ্ঞানী ক্রেগ অ্যান্ডারসন কিন্তু এই কথাটি 2010 সালে, আজকের দিনে আমাদের যে সবচেয়ে বড় সমস্যা, এই যে গেমস গুলো, আক্রমণাত্মক গেমস গুলো, সেই গেমারদের মধ্যে সহানুভূতির হ্রাসের একটি বিশাল কারণ হয়ে দাঁড়াচ্ছে। বারবারা জে উইলসন 2008 সালে একটি গবেষণা করেছেন। সেই গবেষণাতে তিনি কি দেখেছেন, তিনি দেখেছেন যে যারা হিংসাত্মক এই মারকাটের ভিডিওগুলো দেখেন, খুব যারা হিংসাত্মক টিভি অনুষ্ঠানগুলি দেখেন, তাদের মধ্যে শিশুরা আক্রমণাত্মক আচরণ দেখাতে শুরু করে। বারবারা জে উইলসন আরেকটি বিষয় দেখেছিলেন, যে যেসব ছেলে মেয়েরা এই ধরনের গেমস খেলেন বা এই ধরনের ভিডিও তারা বা এই ধরনের ক্রাইম এবং অ্যাকশন ওরিয়েন্টেড এবং এই যে বিভিন্ন ধরনের অপরাধমূলক জিনিসপত্রগুলি দেখতে ভালোবাসে, তাদের মধ্যে অনেক ছেলেমেয়েরা নিজেরা ওই আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে যাওয়ার একটা ইচ্ছা বা প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। গ্রাফম্যানের একটি গবেষণা, তাতে তিনি কি দেখেছেন সেটাও 2014 সালের মধ্যে তিনি করেছিলেন। সহিংস ভিডিওগুলো বেশি দেখলে কিশোর কিশোরীরা সহিংসতার প্রতি কম সংবেদনশীল হয়ে ওঠে। আপনার সামনে কোনো অপরাধ হতে দেখলেও আপনি সেটাকে কিছু একটা বড় মনে করবেন না। আপনাকে কেউ বললো যে এই কালকে একটা খুন হয়েছে, যে ছেলে মেয়েরা এইসব খুনোখুনির গেমস গুলো খেলেন তাদের কাছে এটা কোনো ব্যাপার না, হতেই পারে। ওই একটা সংবেদনশীলতা তারা হারিয়ে ফেলে। ঠিক আছে,
এবং সহিংসতার প্রতি তারা বেশি আকৃষ্ট হয় এবং তারাও নিজেরা সে আক্রমণাত্মক হয়ে উঠবে। সেটাই মানে আমি বিভিন্ন সময় দেখি আমার মানে একজন আত্মীয়, সে ঘরে বসে আছে, হঠাৎ করে সে চিৎকার করতে শুরু করে দেয়। দেখবেন যে হাতের মধ্যে একটি মোবাইল রয়েছে, চিৎকার করছে, এই হেডশট মার, হেডশট মার, মানে কি মাথায় মাথায় গুলি কর, মাথায় গুলি কর। আপনি ভাবুন, মানে একটি নর্মাল সিচুয়েশনে আপনি বসে আছেন, কেউ বলছে যে ওর গলাটা কেটে ফেল, এই ওকে মাথার ভেতর গুলি কর। এটা কি নর্মাল কোনো কিছু? আজকের দিনে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমাদের সমাজে কিছু সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে, আমরা যদি যা শিখি তাই যদি আমরা যা দেখি তাই যদি আমরা শিখি, তাহলে কিন্তু আজকে আমরা যা দেখছি আমাদের আশেপাশে সেই পরিবেশটা কিন্তু মোটেই সুবিধাজনক নয়। আমাদের ছেলেমেয়েরা যেসব ভিডিও গেমস খেলছে বা মোবাইলে বা ল্যাপটপে যেসব গেমস গুলি খেলছে বা যে ধরনের অনুষ্ঠান তাদের কাছে প্রিয়, সেই অনুষ্ঠানগুলি কিন্তু মোটেই তাদের জন্য ভালো না। তাছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিভিন্ন ধরনের ভুল ইনফরমেশনের মাধ্যমে ছেলে মেয়েদেরকে আপনি দেখতে পাবেন যে দাঙ্গায় উৎসাহিত করা হচ্ছে, বিভিন্ন রকমের হেট স্পিচেস তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে। কোন একটি জাতি বা কোন একটি জাতি বিশেষের প্রতি, কোন একটি একটি সমাজের প্রতি আমাদেরকে হিংসাত্মক করে তোলা হচ্ছে। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আজকাল যেরকম ভাবে চারিদিকে ভুল ইনফরমেশনের একটা বেড়াজাল তৈরি হয়েছে ইন্টারনেট আসার ফলে, সেটাও কিন্তু ছাত্রছাত্রীদেরকে তার থেকে রক্ষা করাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে গেছে। কারণ তারা ভুল ইনফরমেশনটা থেকে সেটা তাদের কাছে অনেক সময় আকৃষ্ট হয়ে গেলে তারা কিন্তু ভুল ইনফরমেশনটার মধ্যেই থেকে যাবে। তো বর্তমান পরিস্থিতিতে অ্যালবার্ট বান্দুরার এই সোশ্যাল শিক্ষণ তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আজকে আমাদের চারিদিকে যা ঘটছে তার যদি বিশ্লেষণ আমরা করতে যাই, তাহলে কিন্তু অ্যালবার্ট বান্দুরার এই সোশ্যাল বা সামাজিক শিক্ষণ তত্ত্বটি আমাদেরকে সাহায্য করবে এবং আমাদের বিশেষ করে যারা আমরা শিক্ষকরা রয়েছে, আমাদেরকে আমাদের নিজস্ব আচরণ, আমাদের ঠিক করে ছাত্রছাত্রীদেরকে ভালো শিক্ষা দেবে, সেক্ষেত্রে বিভিন্ন মেথড গুলি তাদেরকে দেওয়ার ক্ষেত্রে অ্যালবার্ট বান্দুরার এই তত্ত্বটি আমাদেরকে সাহায্য করবে। আজকে অ্যালবার্ট বান্দুরার এই শিক্ষণ তত্ত্বটি আমি এখানেই আমার আলোচনা আমি এখানেই শেষ করছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমার স্বাস্থ্য অনুযায়ী আমি জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ স্যার। যদি কারোর আজকের বিষয় নিয়ে কোনো রকম জানার ইচ্ছে থাকে বা কোনো কিছু প্রশ্ন থেকে থাকে, তাহলে স্যার আমাদের সাথে রয়েছেন এখন, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। স্যার, আপনি বললেন যে শিখন সবসময় আচরণের পরিবর্তন করে না, কিন্তু যদি আমরা বলি যে প্রপার শিখন সবসময় আচরণের পরিবর্তন করে, এই যুক্তিটাকে ঠিক না বলি? মানে আমি মনে করি যে যদি শিখনটা সম্পূর্ণরূপে হয় ব্যক্তির মধ্যে, তাহলে তার আচরণের পরিবর্তন হবেই। এটা কি যুক্তিসম্মত না? আমিও তোমার সাথে একমত, তুমি যেটা বলছো সেটার সাথে আমিও একমত এবং অ্যালবার্ট বান্দুরাও কিন্তু তোমার সাথে একমত। তুমি যে কথাটি বলছো, হ্যাঁ, তোমার সাথে কিন্তু উনি একমত মানে এমনটি নন। উনি বলেছেন যে শিখন হওয়ার জন্য আমরা যে তিনটি বিষয় খুব উল্লেখ করেছি না, যে তুমি যেটা বলেছো, আমি যদি ঠিক বুঝে থাকি, তুমি যেটা বলছো যে আমাদের যদি সত্যিকারের শিখন যদি আমাদের মধ্যে হয় তাহলে আচরণের পরিবর্তন হবে। উনি বলছেন যে শিখন হলে আচরণের পরিবর্তন হবে।
এটা ঠিক নয়। মানে আমি শিখেছি বলেই আমার ভেতরে আচরণের পরিবর্তন হবে, সেটা ঠিক নয়। যেমন বই পুস্তকে আমরা পড়েছি, কি পড়েছি, যে শিখন আচরণে পরিবর্তন ঘটায়। শিখন আচরণের পরিবর্তন ঘটায়, কিন্তু এছাড়াও আমরা কি শিখেছি বইপত্রে, যে পণ দেওয়া নেওয়াটা এটা সঠিক বিষয় না। কিন্তু একটি ডাক্তার ছেলে বা ইঞ্জিনিয়ার ছেলে সে তো যথেষ্ট পরিমাণে পড়াশোনা করে এসছে, বা একজন লয়ার, মানে আমি দেখেছি, আমার চোখের সামনে দেখেছি, সে নিজে একজন মানে আইনের মানে প্রতিষ্ঠিত আইন প্র্যাকটিস করে, সেই ছেলে গিয়ে বিয়ের সময় কোন দাবি করছে, তাহলে তুমি বলবে যে তার শিক্ষণের মাধ্যমে তার আচরণের পরিবর্তন হয়েছে? বলবে না তো। না স্যার। এটা নিশ্চয়ই তুমি আমার সাথে একমত হয়েছো। অ্যালবার্ট বান্দুরা এই কথাটি বলেছেন যে তুমি মনোযোগ দাওনি, তাহলে তুমি যে বিষয়টি তুমি শিখেছো তাহলে তার তুমি মনোযোগ দাওনি। প্রথম কথা, মনোযোগ যেহেতু দাওনি, তোমার ভেতরে এটা তুমি সেটাকে ধারণ করতে পারোনি ঠিকঠাক মতো। ধারণ করা মানে কিন্তু এই নয় যে তুমি এটাকে স্টোর করে রেখেছো। ধারণ করা মানে হচ্ছে সেটাকে তুমি উপলব্ধি করতে পেরেছো। এখানে ধারণ করার মানে হচ্ছে উপলব্ধি করা। মনোযোগ দিয়ে শুনলে তুমি সেটাকে উপলব্ধি করতে পারবে, এবং উপলব্ধির মাধ্যমে তুমি সেটিকে নিজের ভেতরে রাখতে পারবে, এবং পরবর্তী সময়ে তুমি কি করতে পারবে, সেটিকে আবার কেউ যখন তোমাকে জিজ্ঞেস করবে সেই বিষয়টি নিয়ে তুমি আবার তাকে ভালো করে বুঝিয়ে দিতে পারবে। তার ফলে তোমার ভেতরে একটি মোটিভেশন সৃষ্টি হবে, তুমি অন্যদের মোটিভেট করতে পারবে, তুমি নিজেকেও নিজে মোটিভেট করতে পারবে। সেজন্য শিখন হলে আচরণের পরিবর্তন হবে এটা যেমন ঠিক নয়, আবার তুমি যেমন বলেছো যে আচরণের প্রক্রিয়াটা যদি ঠিক, মানে এই শিখনের প্রক্রিয়াটা যদি অ্যালবার্ট বান্দুরার মতো যদি এই বিষয়গুলির মধ্যে দিয়ে যায়, তখন আমরা মানসিক পরিবর্তনটা দেখতে পাবো। কিন্তু যদি এই বিষয়গুলোর ভেতর এই চারটি বিষয় পর্যবেক্ষণের সাথে যদি এই চারটি বিষয় যদি যুক্ত না হয়, তাহলে আমরা তার ভেতর যেমন শিখন দেখতে পাবো না, তেমনি তার আচরণের পরিবর্তনও দেখতে পাবো। থ্যাংক ইউ স্যার। আমি ছাত্রছাত্রীদের বলছি, তোমাদের আসলে কিন্তু এই তথ্যগুলো কিন্তু তোমাদের জীবনের সাথে খুবই মানে খুব ক্লোজলি রিলেটেড, বিশেষ করে বান্দুরার এই সামাজিক শিক্ষণ তথ্যটি। আর তোমাদের আরো কোনো যদি প্রশ্ন থাকে তোমরা আমাকে মানে খোলা মনে পড়তে পারো। তোমাদের মানে আজকের জীবন থেকে, তোমাদের জীবন অভিজ্ঞতা থেকে তোমাদের যদি কোনো মানে এই এই ধরনের সামাজিক শিক্ষণের কোনো বিষয় নিয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, আমাকে করতে পারো, কোনো অসুবিধা নেই। আহ, আমি সমস্ত পার্টিসিপেন্টকে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। মানে কারোর মনে কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে, স্যার রয়েছেন, উনি আলোকপাত করবেন সে বিষয়ে। প্রশ্ন না আসার দুটো কারণ থাকে, মানে যখন কেউ কোনো আলোচনা করে প্রশ্ন না আসার দুটো কারণ থাকে। একটি কারণ হচ্ছে যে আমি এতই ভালো পড়িয়েছি যে আর কোনো প্রশ্নের কোনো আর জায়গা থাকছে না, আর না হলে আমি এতই খারাপ পড়িয়েছি যে কেউ কিছু বুঝতে পারেনি, তাহলে প্রশ্ন করার আর প্রশ্নই ওঠে না। দুটো বিষয় হতে পারে। এখানে তো বোঝা যাচ্ছে না কোন বিষয়টা। আসলে একটা সমস্যা থেকেই যায়, যে যে হ্যাঁ সমস্যা। হ্যাঁ, বলো ব্রহ্মানন্দ, বলো। স্যার, আপনি যে বললেন হ্যাঁ বলো। এরকম ব্যস্ত হচ্ছে, কিন্তু ব্রহ্মানন্দ, তোমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছি না। তুমি তোমার নেটওয়ার্ক যদি প্রবলেম থাকে তাহলে তুমি চ্যাট বক্সে তোমার প্রশ্নটা লিখে দিতে পারো। তোমার কথা একটাও শোনা গেল না। ব্রহ্মানন্দ, তুমি তোমার প্রশ্নটা চ্যাট বক্সে লিখে দাও, এবং বাকি কেউ যদি কিছু জিজ্ঞাসা করো তো করতে পারো। সমাপন রয়েছে? সমাপন।
আচ্ছা, স্যার, আমার আমার মনে একটা প্রশ্ন জেগে উঠছে। আহ, হ্যাঁ, একদম একদম। বিষয়টা হচ্ছে যে আপনি যে এই পণকে ইস্যু করে যে বিষয়টা বললেন, যে একজন ওয়েল এডুকেটেড বা অত্যন্ত শিক্ষিত একজন ব্যক্তি, সে বিয়ে করার সময় হয়তো আহ, অনেক বেশি পণ বা যৌতুক নিচ্ছে। এই বিষয়টাতে যে বিষয় মানে যে সিদ্ধান্তটা দেখানো হচ্ছে যে সে হয়তো সেটা শেখেনি, বা অনেক কিছু শেখার পরেও, অত্যন্ত শিক্ষিত হওয়ার পরেও সে অশিক্ষিতের মতো একটা কাজ করছে। তো সেক্ষেত্রে আহ, মানে তার সেই মূল্যবোধের শিখনটা হয়নি, এটা আমরা ধরে নিতে পারি। মূল্যবোধ। সেটাই তো মানে হ্যাঁ, বান্দুরার তত্ত্বটা কিন্তু এই জায়গাটাতে। হ্যাঁ, বান্দুরার তত্ত্বটা কিন্তু এই জায়গাটাতে, যে আপনি শিখছেন, আপনাকে তো বইপত্রে এটা বলা হয়েছে, আপনি সেটা জানেন। আপনি একজন আইনের যদি আপনি মানে আইনজ্ঞ হয়ে থাকেন, আপনি আইনজ্ঞ হয়ে তো সেটা জানছেন যে যৌতুক চাওয়াটা একটা আইনত অপরাধ, সেটার জন্য আপনার জেল জরিমানা হতে পারে। তারপরেও যখন আপনি চাইছেন, তার মানে কি আপনি সেটাকে উপলব্ধি করতে পারছেন না। বান্দুরার যে তত্ত্বটা আমার কাছে মনে হয়েছে, যতটা বান্দুরার তত্ত্বটাকে আমি বোঝার চেষ্টা করেছি, আমার কাছে মনে হয়েছে যে শিখনটা উপলব্ধির বিষয়। শিখনটা একদম একদমই তাই। শিখনটা আপনি যদি উপলব্ধি না করতে পারেন, বান্দুরা যেটা বলতে চাইছেন, আপনার যদি উপলব্ধি না হয়, এই যে চারটা যে উনি যে মিডিয়েটিং যে প্রসেস বলেছেন, হ্যাঁ, আপনার উদ্দীপনা, আপনার ভেতরে উদ্দীপনা আপনাকে দেওয়া হচ্ছে, আর তারপরে আপনি শিখছেন, এর মাঝামাঝি যে বিষয়টা, সেটা উনি বলছেন একটা মেন্টাল স্টেট। আর আমরা যদি বাংলায় এই মেন্টাল স্টেটটাকে যদি আমি সেটাকে যদি একটু অনুবাদ করতে চাই, তাহলে আমি সেটাকে বলবো উপলব্ধি করা। আপনার ভেতরে কি উপলব্ধি হচ্ছে? আপনার ভেতরে তো আমি দিলাম আপনাকে, আমি মানে মুখের ভেতর, আপনি ধরুন আপনার স্বাদ কোরক গুলি নষ্ট হয়ে যাচ্ছে, এই যে মানে আমি করোনার উদাহরণ দিতে চাই। করোনা, যাদের করোনা হয় তাদের স্বাদ কোরকটা নষ্ট হয়ে যায়, মানে স্বাদ সেটা পায় না। এখন আপনার মুখে আমি মিষ্টি দিলাম কি আপনাকে তেতো দিলাম, আপনি কিছু বুঝতে পারবেন না, এটা আপনার উপলব্ধি হবে না। আপনার মানে আপনার কিছু একটা শিখতে হলে তো আপনার স্বাদ কোরক গুলি ঠিকঠাক থাকতে হবে। মানে আপনি যখন শিখছেন, আপনাকে কোনো মিষ্টি দিচ্ছি নাকি তেতো দিচ্ছি, আপনার যদি স্বাদ করক বলে ঠিকঠাক মতো কাজ না করে, তাহলে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না, আপনার কাছে খাবারটা খাওয়ারই থেকে যাবে। মানে আপনি মনে করছেন যে এটা খাওয়ার জিনিস, এটা আমি খেয়ে নিয়েছি। এবার আপনি নিম পাতা খাচ্ছেন নাকি রসগোল্লা খাচ্ছেন, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না, উপলব্ধিটা আপনার ভেতরে হচ্ছে না। সেটাই বান্দুরা বলতে চেয়েছেন, যে আপনি যখন কিছু একটা শিখছেন, আপনার ভেতর যখন এটা উপলব্ধি হচ্ছে, তখন আপনার ভেতরে আচরণের পরিবর্তন আসছে। না হলে আপনার ভেতরে আচরণের পরিবর্তন হচ্ছে না। শুধু গিলে ফেলাটাকে সেখন তিনি বলেননি, যেটাকে আমরা রুট লার্নিং বলে থাকি না। হ্যাঁ, ওই আমরা বলি না যে মুখস্থ করে ফেলেছে ছেলেটা, মানে দুর্দান্ত মুখস্থ করে ফেলেছে। মুখস্থ করাটা মানেই যে শিক্ষা নয়, এটাকে কিন্তু অনেক মানে উনি, আমার কাছে মনে হয়েছে যে এটাও উনি বোঝাতে চেয়েছেন যে মুখস্থ করা মানে শিক্ষা নয়। তুমি একটা ইনফরমেশন নিয়েছো, ইনফরমেশন ইজ নট এ নলেজ। নলেজ তখনই হবে যখন তুমি ইনফরমেশনটাকে উপলব্ধি করতে পেরেছো। রাইট স্যার। আমরা অনেক সময় এই প্রসঙ্গে একটা কথা ব্যবহার করে থাকি, প্রবাদের মতো, যে শুধু হাতে পায়েই বড় হয়েছিস। আমরা অনেক সময় অনেককে হেয় করে কথা ওটা বলি, যে একদম একদম যে শুধু হাতে পায়েই বড় একদম একদম হয়েছিস, আহ, একদম। প্রকৃতভাবে বড় হোসনি। তো আমারও মনে হয় যে সামাজিক শিখন তত্ত্ব বান্দুরা, মনোবিদ বান্দুরা যে কথাটা বলতে চেয়েছিলেন, যে আহ, মানে প্রপার সামাজিকীকরণ যেটা আমাদের হওয়া উচিত, মানে একদম আইডিওলজিক্যাল সোশ্যালাইজেশন, সেটাই উনি তার লার্নিং থিওরিতে দেখাতে চেয়েছেন। এবং আমরা সেটা আত্মস্থ করে উঠতে পারি না, সেটা আমাদের দুর্বলতা। যদি এটা সম্ভব হয় আমাদের সকলের পক্ষেই, তাহলে সমাজটাই একদিন পাল্টে যাবে, এটাই বিশ্বাস। একদম আহ, একদম। আর কারোর যদি কোনো রকম বিশেষ করে প্রশ্ন আমি একটি থাকে। কথা বলতে চাই, হ্যাঁ স্যার, এখানে বলুন। আরেকটু একটা জিনিস আমি যোগ করতে চাই। আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি, আমরা মানে বিশেষ বিভিন্ন সময়ে আমাকে অনেকে প্রশ্ন করে, স্যার আমরা মানে এত বছর আমরা এত শিক্ষিত হয়েছি, আমাদের শিক্ষিতের হার মোটামুটি 50 ছাড়িয়ে গেছে, তারপরেও আমাদের সমাজে এই জাতপাত এসব নিয়ে এত ভেদাভেদ আমরা পার করতে পারছি না কেন? আমার কাছে মনে হয় ওই যে আমাদের ভেতরে ওই যে উপলব্ধি করাটা, মানুষ বলে আমাদেরকে নিজেদেরকে উপলব্ধি করাটা, সেই বিষয়টা বোধহয়
আমি নিজেকে উপলব্ধি করলেও অন্যেও যে আমার মতোই একজন মানুষ, সে বিষয়টি বোধহয় আমরা এখনো পর্যন্ত উপলব্ধি ঠিকঠাক মতো করতে পারি। তার জন্যই আমার কাছে মনে হচ্ছে যে ওই সোশ্যাল লার্নিংটা আমাদের এখনো রয়ে গেছে, বাকি রয়ে গেছে আমাদের ভারতবর্ষে। স্যার, একজন সেটা আমাদের আরো চ্যাট বক্সে একটা প্রশ্ন পেয়েছি কৌশিকদের কাছ থেকে। হ্যাঁ, কৌশিকদের প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েল এডুকেটেড অ্যান্ড ওয়েল ট্রেন্ড। উনি জানতে চাইছেন যে একজন সুন্দর শিক্ষিত এবং সুন্দর প্রশিক্ষিত, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা জানতে চাইছেন উনি, যদি একটু বলেন। দেখুন, যারা শিক্ষিত মানুষ সেটা অনেকেই বলে গেছেন। এটা আমি যদি সোশ্যাল লার্নিং থিওরিটাকে বাদ দিয়েও বলি, বলেছেন যে তুমি যখন শিক্ষিত হবে, তুমি যখন সত্যিকারের শিক্ষিত হবে, তখন তোমার শিক্ষার আলোকে বা তোমার যে শিক্ষা আছে সেই শিক্ষার আলোকে কিন্তু সমাজ এবং তোমাদের চারপাশটা আলোকিত হবে। তুমি যদি সত্যিকারের শিক্ষিত হও, মানুষের প্রতি তোমার একটা ভালোবাসা থাকবে, মানুষ সমাজের প্রতি তোমার একটা কর্তব্য থাকবে, এবং তুমি অন্যের প্রতি এমপ্যাথি এবং সিম্প্যাথি তোমার ভেতর থাকবে। আর তুমি যদি শুধুমাত্র ওই ওয়েল ট্রেন্ড আমরা যেটা বলেছিলাম, সেই সার্কাসের বাদর হোক বা সার্কাসের পশুটার মতো হোক, তুমি অনেক কিছু শিখে গেছো, কিন্তু সত্যিকার অর্থে তোমার ভেতরে সেটা রিয়েলাইজেশনও আসবে না, এবং সত্যিকার অর্থে তোমার সেটাকে তোমার সমাজের প্রতি সিম্পেথি বা এমপ্যাথিও আসবে না। স্যার, সেটাই হচ্ছে স্যার এটাকে এক কথায় একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে ওয়েল এডুকেটেড মিন হিউম্যান অ্যান্ড ওয়েল ট্রেন্ড মিন রোবট। এটা হ্যাঁ, একদম মানে যান্ত্রিক আমরা যেটা হ্যাঁ, বলি আর কি, কারণ মানে যন্ত্র, কারণ মানুষটাকে যন্ত্রণা করাটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। কারণ রোবটকে আমরা যে যতটুকু ইনপুট দেব ও ঠিক ততটুকুই আউটপুট দেবে, এর বেশি আউটপুট নয়। দেবে, একদম একদম, কিন্তু একদম। আমাদের মানব মনকে কিন্তু এরকম ইনপুট দিই বা না দিই, আমরা তাৎক্ষণিকভাবেও অনেক কিছু নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়েও আমরা পরিস্থিতির সাথে বিভিন্ন ধরনের আচরণ করে থাকি, যেটা কিন্তু একজন একদম ওয়েল ট্রেন্ড বা রোবট কিন্তু সেটা পারবে না। আমরা রোবট বলে যে সিনেমাটা রয়েছে, সেটার হুম, হুম, দ্বারাও হুম। অনেকটা বুঝতে পারি যে ওয়েল হ্যাঁ, এডুকেটেড এন্ড ওয়েল ট্রেন্ড এর ডিফারেন্স কি। হ্যাঁ, স্যার, আরো দুজন একটা মানে আমরা একই প্রশ্ন একই পেয়েছি। লোকের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার, আমরা আরো একটা প্রশ্ন পেয়েছি। হ্যাঁ, হোয়াই হোয়াই ইম্পর্টেন্ট দিস থিওরি ফর এডুকেশন। এটা তো মানে সত্যি কথা বলতে আজকের দিনের জন্য কেন গুরুত্বপূর্ণ বন্ধুরা সোশ্যাল লার্নিং থিওরিটা, তার এক মানে প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে যে দুর্বলতাটা আচরণবাদীরা করেছিলেন বা আচরণবাদী যে তত্ত্বগুলো রয়েছে, যেমন সেটা অপারেন্ট লার্নিং থিওরি হোক বা সেটা প্রাচীন অনুবর্তন তত্ত্বই হোক, তার ভেতরে যে সামাজিক যে শিখনের বিষয়টি যেখানে মিসিং ছিল, এবং কিভাবে শিখনটা হয়, মূলত প্রসেসটা শিখনের, সেই প্রসেসটা যেটা মিসিং ছিল, আমাদের কিন্তু এই তত্ত্বে সেই প্রসেসটা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে এবং সেটাকে কিন্তু ভালোভাবে এক্সপ্লেন করা হয়েছে, যেটা কিন্তু আমি অনুবর্তন তত্ত্ব বা প্রাচীন অনুবর্তন তত্ত্বের মধ্যে সেভাবে দেখতে পাই না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে শিখনের ক্ষেত্রে সমাজের যে একটা ভূমিকা রয়েছে, শিখনের ক্ষেত্রে একটা মানসিক একটা প্রসেসের যে ভূমিকা রয়েছে, সে বিষয়টিও কিন্তু এই তত্ত্বে আলোচনা করেছে। এই দুটো কারণেই, এবং আরেকটি বিশেষ কারণ যেটা এখানে বলা হয়েছে যে শিখন হলেই যে আপনি আচরণের পরিবর্তন হবে, সেটা এই তত্ত্বে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। এই তিনটি বিশেষ কারণেই আমরা বলতে পারবো যে আজকের দিনে এই তত্ত্বটিকে আমি মানে ওয়ান অফ দ্য বেস্ট লার্নিং থিওরির মধ্যে রাখতে চাই। ধন্যবাদ স্যার। আশা করছি যে আর এখনো পর্যন্ত আর সেরকম কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আমরা এরপরে আমাদের হ্যালো স্যার, হ্যাঁ
হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে একটু আপনি নিজের পরিচয় দিয়ে প্রশ্নটা করলে ভালো হবে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। স্যার, আমার নাম রিকু দত্ত। আমি পুরুলিয়া জেকে কলেজের 6th সেমিস্টারের স্টুডেন্ট। স্যার, আমার একটি কোশ্চেন আছে, সেটি হলো আপনি প্রথম দিকে বলছিলেন সেলফ এফিকেসি, এই ব্যাপারটা যদি একটু এক্সপ্লেন করে দেন স্যার তাহলে খুব ভালো হয়। সেলফ এফিকেসি, এটা অ্যালবার্ট বান্দুরা তার একটি থিওরিতে বলেছেন যে যখন মানুষের ভিতর দক্ষতা তৈরি হয় যে কোনো বিষয়ে, সেই দক্ষতাটি কিভাবে তৈরি হয় সেই বিষয়ে ওনার একটি মতামত রয়েছে, সেটি একটি আলাদা তত্ত্ব রয়েছে। সে বিষয়ে কিন্তু এই সেলফ এফিকেসি কথাটি এখানে ব্যবহার করা হয়েছে। তা নিয়ে একটি আলাদা আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, সেটা একটা বান্দুরার তত্ত্বের বিষয়, সেটা আমি বলেছিলাম। যদিও সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল না, তারপরও বলে দিচ্ছি যে উনি যেটা বলতে চেয়েছেন এই তত্ত্বের মধ্যে, সেটি হচ্ছে যে মানুষের যখন দক্ষতা তৈরি হয়, সেই দক্ষতার পেছনে কিছু কারণ থাকে, এবং সেই দক্ষতার কারণগুলো যখন আহ, মানে মানুষ কোনো কিছু শেখে, তখন সেটারও একটি আলাদা একটি প্রসেস রয়েছে, যে ইনপুট, প্রসেস এবং আউটপুট। এবং সেই এই যে বিষয়টা আছে, সেটাই কিন্তু মানুষের যে ট্রেনিং দেওয়া হয়, এই ট্রেনিং এর মধ্যে আপনারা যেটা মানে বিএড এর ট্রেনিং এর মধ্যেও পাবেন, মাইক্রো টিচিং লেসন প্ল্যান যখন বিএড করবেন, বা আপনারা যখন আপনাদের এই 6 সেমিস্টারের, আমি জানি না আপনাদের আছে কিনা সিলেবাসে, সেটা টিচিং প্রসেসটা, মানে মাইক্রো টিচিং বা এই এই বিষয়বস্তুগুলো আছে কি, বা বিএড করার সময় আপনারা যখন বিএড করবেন তখন পেয়ে যাবেন যে কোনো কিছু একটা ইনপুট দিলে সেটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, এবং সেটা একটা আউটপুট, এবং সেটাকে কি করে বাড়ানো যায়, সেটাকে কি করে বৃদ্ধি করা যায়, বা কি করে নিয়ন্ত্রণ করা যায়, এই সমস্ত কিছু নিয়ে তার সেলফ এফিকেসি থিওরিটা ছিল। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আহ, স্যার, আমাদের কাছে আরো একটা প্রশ্ন এসেছে। আহ, হ্যাঁ, প্রশ্নটা রয়েছে বিক্রম মণ্ডলের থেকে। আমার মনে হয় যে আচ্ছা। স্টুডেন্টরা ডাইরেক্ট বা পার্টিসিপেন্টরা ডাইরেক্ট কোশ্চেন করলেই ভালো হয়, যদি নেটওয়ার্ক ইস্যু না থাকে। তবু আমি বলে দিচ্ছি, প্রপার রিয়েলাইজেশনের জন্য কি যে 4টে প্রসেসের কথা বলা হলো, অ্যাটেনশন, কনজারভেশন, রিপ্রোডাকশন অ্যান্ড মোটিভেশন, এই 4টে প্রসেসই কি এনাফ? এটা একটা কোশ্চেন। দেন রিয়েলাইজেশন অ্যান্ড লার্নিং এর মধ্যে যে ডিফারেন্স এই থিওরিতে দেখা যাচ্ছে, এটা ঠিক কি? এখানে দেখুন, আহ, আমরা যখন আহ, আহ, প্রথম প্রশ্নটাতে যাই আগে, যে আপনি বলতে চেয়েছেন যে বন্ধুরা যে 4টি বিষয়ের কথা বলেছে, সেই 4টি বিষয় কি এনাফ, মানে আমরা যে 4টি বিষয়ের কথা আলোচনা করেছি সেটি এনাফ কিনা। বান্দুরার মতে যখন আমরা কোনো শিখন আমাদের ভেতর হয়, তখন শিখনটা কি করে হয়, উনি মানে পর্যবেক্ষণ এর সাথে এই 4টি প্রয়োজনীয় পদক্ষেপকে যোগ করে তারপর ইনি যে বিষয়টা পেয়েছেন সেটা হচ্ছে শিখন। ওনার মতে শিখন তখনই হয় যখন আপনি কোনো কিছু একটা জিনিস পর্যবেক্ষণ করছেন, এবং তার সাথে এই 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, মনোযোগ, ধারণ, পুনরুৎপাদন এবং প্রেষণা, এই 4টি জিনিস একসাথে কাজ করছে, তখনই আপনার ভেতর শিখনটা হবে। এখন এই 4টি বিষয় এনাফ কিনা, এই উত্তরটা মনে হয় মানে আমি দিতে পারবো বলে আমার কাছে মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না আমি বলছি। প্রতিনিয়তই শিখন নিয়ে গবেষণা হচ্ছে, প্রতিনিয়তই নতুন নতুন তথ্য, নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। সেই ক্ষেত্রে আমরা যদি শুধু বান্দুরার মতামতটা নিয়ে নিই, তাহলে বলবো যে বান্দুরার মতে এই 4টা বিষয় এনাফ, 4টা বিষয়ই আমাদের প্রয়োজন, এবং এই 4টা বিষয়ের মধ্যে দিয়ে আমাদের শিখন প্রক্রিয়াটি সম্পূর্ণ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বা ভবিষ্যতের পরিস্থিতিতে সেটি এনাফ বলে এটাকে গণ্য করা হবে কিনা, তাহলে সেটা বলবো সেটা কিন্তু একটা গবেষণার বিষয়। সেটা নিয়ে ভবিষ্যতে গবেষণা করা যেতে পারে, এবং গবেষণার ফলাফল অনুসারে আমরা বলে দিতে পারবো, বা কেউ যদি নতুন কোনো একটি তথ্য নিয়ে আসে বলে দিতে পারেন যে এটা নাও হতে পারে, বা এ নিয়ে একটি নতুন তথ্য একটু হতে পারে।
এটি হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয়টি যদি আমি দ্বিতীয় প্রশ্নটি কি ছিল? স্যার, বিক্রম মন্ডল বলতে চাইছে যে এখানে লার্নিং অ্যান্ড রিয়েলাইজেশনের মধ্যে এই থিওরিতে একটা ডিফারেন্স দেখা যাচ্ছে, সেই ডিফারেন্সটা আসলে হ্যাঁ। কি? না, আসলে লার্নিং আর রিয়েলাইজেশনের মধ্যে কোনো ডিফারেন্স নয়। বলছেন যে রিয়েলাইজেশনটা লার্নিং প্রসেসের ভেতরেই আছে। মানে আমার যদি রিয়েলাইজেশনটা না হয় তাহলে লার্নিং হবে না। বান্দুরা যে কথাটি বলতে চাইছেন যে এই 4টি পদক্ষেপ যখন হবে তখনই কিন্তু আমার ভেতরে, আমরা বলি না, আমরা বলি মুখস্থ, আরেকটা বলি আত্মস্থ। কেউ মুখস্থ করেন, কেউ আত্মস্থ করেন। আত্মস্থ করার ব্যাপারটা কি, যে আমি বুঝে পড়েছি। আরেকটা হচ্ছে আমি না বুঝে দাড়ি কমা যা আছে সবকিছু নিয়ে নিয়েছি আমার ভেতরে। আমাকে যদি কেউ বলেন যে তুমি এই কবিতাটি মুখস্থ লিখো, আমরা যেরকম লিখতাম আর কি, ওই কবি প্রথম 8 লাইন, এই কবিতাটির তালগাছ কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লিখো, ওই যে আমরা মুখস্থ লিখতাম, একদম দাড়ি কমা সহযোগে লিখতাম, সেটা এক ধরনের শিখন। আবার উনি বলছেন যে এই যে কবিতাটার তালগাছ কবিতাটি আসলে কবি কি বলতে চেয়েছে, তার যখন বিষয়টাকে আমি উপলব্ধি করে সেটাকে যখন লিখবো, সেটাই হচ্ছে প্রপার শিখন। তাহলে এই শিখনের ভেতর দুটি বিষয় উনি বলতে চেয়েছেন। উনি যেটা মুখস্থ বা যেটার ভেতরে কোনো প্রাণ নেই, মানে যেটা হচ্ছে টোটালি যান্ত্রিক, সে বিষয়টিকে তিনি শিখনের ভেতর রাখছেনই না। তিনি বলছেন যে তোমার ভেতরে একটা শিখন হচ্ছে, উনি মেনে নিচ্ছেন যে হ্যাঁ শিখন হয়েছে, তুমি মুখস্থ করেছো, সেটা তোমার যান্ত্রিক বিষয় হয়ে যাচ্ছে। কিন্তু প্রপার শিখন, সত্যিকারের শিখন তখনই হবে যখন তুমি সেটাকে বুঝে শিখবে। যে সেই জায়গায় শিখন আর এর মধ্যে পার্থক্য নয়, কিন্তু আসলে রিয়েলাইজেশনটা উনি শিখনের ভেতরে রেখেছেন। একদমই তাই স্যার। আমরা ওই যে কথায় কথায় একটা বিষয় ব্যবহার করে থাকি যে বাচ্চারা যখন শৈশবে থাকে, শৈশবকালে থাকে, তখন তারা বেশিরভাগ ক্ষেত্রেই মুখস্থের মাধ্যমেই যে কোনো বিষয় আয়ত্ত করে। একদম একদম সেই সময়টাতে তাদের সামাজিক বিকাশের প্রক্রিয়াটা যদিও তেমন একটা মানে গতিসম্পন্ন থাকে না, সে সময় তাদেরকে কিছু হিতোপদেশের গল্প শোনানো হতো, হিতোপদেশমূলক, একদম যাতে একদম তাদের সেই গল্পের আকারে সেই উপদেশ বা সেই সামাজিক শিক্ষাগুলো আত্মস্থ তারা করতে পারে। এটা একটা অন্যতম কৌশল ছিল। ঠিক তেমনভাবেই আমিও দেখেছি যে আমারও বেশ কিছু বন্ধু বান্ধব, যখন আমরা মাধ্যমিক বা মাধ্যমিকেই বিশেষ করে যখন ছিলাম, কিছু কিছু বন্ধু ছিল যারা ম্যাথমেটিক্সের মতো বিষয়গুলোকেও মুখস্থ করে দিত। হ্যাঁ, এবং দেখা যেত হয়তো পরীক্ষাতে পড়েছে যে পুরোপুরি কোশ্চেনটা সেম, কিন্তু মাঝখানে ডিজিটগুলো একটু চেঞ্জ আছে, চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে। এরপরে দেখা গেল ও ওই আগে যে অঙ্কটা মুখস্থ করেছিল ও কিন্তু পরীক্ষাতে সেটাই নামিয়ে দিয়ে এসছে, মানে সে আর ডিজিট চেঞ্জ করেনি। কারণ সে পড়েছে যে ওই জল এবং দুধের অনুপাত, এই ওই জল এবং দুধের অনুপাত, এই 3টে ওয়ার্ড দেখেই কিন্তু সে পুরোপুরি অঙ্কটা নামিয়ে দিয়েছে। তার মানেটা একদম। এটাই যে সে রিয়েলাইজড করেনি বা তার অবজারভেশনের মানে বোধটুকুও হলো না যে আমাকে আগে সিচুয়েশনটা অবজার্ভ করতে হবে, তারপরে আমাকে ফিডব্যাক বা রিপ্রোডাকশনটা দিতে একদম। হবে। সেটা দাঁড়ায় মানে সে কিন্তু তাকে কিন্তু আপনি জিজ্ঞেস করছেন, সে কিন্তু ফর্মুলাটা ঠিক লিখছে, হ্যাঁ সে অঙ্কের ফর্মুলাটা ঠিক লিখছে, সে তো ফর্মুলাটা জানে। মানে হ্যাঁ আপনি যদি জিজ্ঞেস করেন এই 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 যে অনুপাতের অঙ্কের এই ফর্মুলাটা কি, সে কিন্তু আপনাকে বলে দিতে পারছে। হ্যাঁ একদম তাই। কিন্তু সে যেহেতু মুখস্থ করেছে, হ্যাঁ তার সেটা সেন্সের ভেতরে কাজ করেনি, যে ডিজিট গুলো তো চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ তাহলে তো অঙ্কের ফলাফলটাই সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যাবে একদমই তাই। আজকের দিনে। এবং এটা আরো দেখা যায় আমাদের, বিশেষ করে এই যে আমাদের 6th সেমিস্টার 5th সেমিস্টারে আমাদের কলেজগুলোতে দেখবেন এই এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স রয়েছে। অনেক বাচ্চারা এই ভুলটাই করেন যে স্ট্যাটিস্টিক্স এর অঙ্কগুলো ভাবেন যে ফর্মুলার সাথে সাথে অঙ্কগুলোকে মুখস্থ করে চলে যায়, মানে যদি আসে একদম বসিয়ে দেবো, কারণ ফলিত হলো। একদমই তাই। স্যার, আরো একটা পূজা এবং মণ্ডলের আমরা
পূজা মণ্ডলের কাছ থেকে একটা প্রশ্ন এসছে, আমাদের শিক্ষাক্ষেত্রে হ্যাঁ এই তত্ত্ব কিভাবে ব্যবহার করলে একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ তৈরি করা যাবে? শিক্ষাক্ষেত্রে এই সেটা তত্ত্বের যদি দেখুন। ব্যবহার করা হয় তাহলে হ্যাঁ কিভাবে হ্যাঁ সেটা ব্যবহার করলে একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হতে পারবে? মূলত যে কথাটি এখন উজ্জ্বলবাবু বলেছেন, যে দেখুন, প্রথম কথাটি হচ্ছে যে শিক্ষা পদ্ধতি। আপনি কিভাবে, প্রথম কথাটি হচ্ছে যে আমরা শিশুদেরকে কি পদ্ধতিতে শেখাবো সেটি নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ। যে আমরা কি এই রুট লার্নিং প্রসেসের দিকে এগিয়ে যাব, নাকি ছাত্রছাত্রীদেরকে যে শিখন সেটা দেওয়ার ক্ষেত্রে আমরা অন্য পদ্ধতি অবলম্বন করব, যেখানে ছাত্রছাত্রীদের রিয়েলাইজেশনের ব্যাপারটা একটু বেশি থাকে। দ্বিতীয় জিনিস হচ্ছে, ছাত্রছাত্রীদের কি শিক্ষা ব্যবস্থাটা কি যান্ত্রিক হবে, নাকি তার সঙ্গে কিছুটা ভ্যালু অ্যাড করানো যাবে। এই ভ্যালু অ্যাড যদি আমরা না করতে পারি তাহলেও কিন্তু আমরা মানে ভুল করবো। যে কারণে দেখবেন যে বিভিন্ন শিক্ষা কমিশন গুলো তারা বলেছে, তাদের বিভিন্ন সময় তারা বলেছে যে ভ্যালু ওরিয়েন্টেড এডুকেশন, সেটা টেকনিক্যাল এডুকেশনই হোক বা যে কোনো শিক্ষা ব্যবস্থাই হোক, তার মধ্যে ভ্যালু ওরিয়েন্টেড এডুকেশনের একটা গুরুত্ব তারা বলেছে। তার কারণটা হচ্ছে, আপনার ভেতরে সিম্পেথি এবং এমপ্যাথি তৈরি না হলে আপনার ভেতরে রিয়েলাইজেশন আসবে না। ওই যে মোটিভেশনের কথাটা আমরা বলছি না, যে মোটিভেশনটা কোত্থেকে আসবে, এই যে বিভিন্ন এই বিষয়গুলো আমাদেরকে করতে হবে। তাছাড়াও এই যে শিক্ষা ক্ষেত্রে যেমন শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, শিক্ষকদেরকে নিজেদেরকে ছাত্রছাত্রীদের সামনে আদর্শ হিসাবে গড়ে তুলতে হবে সব দিক থেকে। কেন? কারণ শিক্ষার্থীরা কলেজে, বিশ্ববিদ্যালয়ে বা স্কুলে এসে কিন্তু শিক্ষকদেরকেই ফলো করেন, এবং শিক্ষকদের বাচন ভঙ্গি থেকে শুরু করে, শিক্ষকদের চলাফেরা থেকে শুরু করে, শিক্ষকদের পোশাক আশাক থেকে শুরু করে সব বিষয় কিন্তু তারা ফলো করে থাকে। তাহলে সব বিষয় দিক থেকে যেমন শিক্ষা পদ্ধতি গুরুত্বপূর্ণ, যেমন মূল্যবোধের শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শিক্ষকদের আচরণও ততটাই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা অঙ্গনে ভালো পরিবেশ গড়ে তোলার জন্য। এবং শিক্ষাঙ্গনের যে সার্বিক পরিবেশটা আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটার গুরুত্ব আমরা সাধারণত দেই না। কিন্তু শিক্ষাঙ্গনের একটা সার্বিক ভালো পরিবেশেরও প্রয়োজন রয়েছে শিক্ষার্থীদের ভালো শিক্ষা দেওয়ার জন্য। একদমই ঠিক স্যার। এই প্রসঙ্গে আমিও একটা বিষয় আমার হঠাৎই মনে পড়ে গেল যে হ্যাঁ, মোটিভেশনটা কিন্তু অত্যন্ত জরুরি স্যার একদম। আমাদের শিখনের ক্ষেত্রে। মানে প্রপার শিখন বা রিয়েলাইজিস্টিক শিখনের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে মোটিভেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি একেবারে আমার জীবন থেকে উপলব্ধি করেছি যে মোটিভেশন যদি প্রপারলি হয় তাহলে সেখানে যেমন তৃপ্তি আসে, সে তো প্রেরণা সার্কেলে আমরা বুঝতে পারি, তেমনি আমি সেটাকে আর কোনোদিনও ভুলবো না, বা সেটা একেবারে আত্মস্থ হয়ে যাবে, আত্মার সাথে মিশে যাবে সেটা, সেই শিক্ষাটা। সেটাই হয়। আমরা শিক্ষকদের আমরা যখন দেখি, আপনারও নিশ্চয়ই কোনো একজন শিক্ষক, আপনি শিক্ষকতায় এসেছেন, হ্যাঁ, কোনো অবশ্যই। একজন শিক্ষক আপনাকে কোথাও না কোথাও অনুপ্রাণিত করেছে। হ্যাঁ, একদমই। হ্যাঁ, কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছেন, অথবা তার মানে আচরণে অনুপ্রাণিত হয়েছেন, এটা বা সরাসরি তার স্যার, সংস্পর্শে এসে অনুপ্রাণিত স্যার হয়েছেন। এটা আবার মানে জানতে এবং অজান্তে উভয়ভাবেই হতে পারে। হ্যাঁ, মানে হয়তো আমি বিষয়টাকে সেই সময় তেমন একটা গুরুত্ব দিইনি, আমার পরবর্তীকালে এসে মনে হচ্ছে যে হ্যাঁ, ওই জায়গাটা আমাকে রেখাপাত করেছে সে সময়। না, সেটা একটা ছোট্ট একটা উদাহরণ, একটা মজার ঘটনা বলি। এই যে আমি আমি বরাবরই বিজ্ঞানের ছাত্র ছিলাম। তো আমরা যখন কলেজে উঠেছি, অনার্স নিয়ে ভর্তি হয়েছি, আমাদের এখানে বিখ্যাত কলেজ মহারাজা বীর বিক্রম কলেজে ভর্তি হয়েছে অনার্স নিয়ে। ভীষণ মানে পরিবেশ, দুর্দান্ত পরিবেশ, শিক্ষকরা মারাত্মকভাবে অনুপ্রাণিত করেছে, ভালো রেজাল্ট হয়েছে, সবকিছু হয়েছে। সেই রেজাল্টটা নিয়ে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে গেছি, মানে আমার বলতে মানে ইয়ে হচ্ছে, আমার নিজের বিশ্ববিদ্যালয়, সেখান থেকে আমি আরো পরে অনেক পড়াশোনা করেছি, কিন্তু আমি যে ডিপার্টমেন্টটাতে গেছি, সেই জুলজি নিয়ে যখন পড়তে গেছি, সত্যিকারের কথা আমার কাছে মনে হয়েছিল যে আমাদের বোধহয় মানে খুব
কি বলবো, যে খুব স্পয়েল করে পাঠিয়েছে আমাদের কলেজটা। মানে যেরকম ভাবে যে ফেসিলিটি দিয়ে আমাদের কলেজটা পাঠিয়েছিল, বিশ্ববিদ্যালয়ে গিয়ে না আমরা ওই ধরনের মানে অনুপ্রাণিত করার মতো শিক্ষকদের পেয়েছি, না মনে হয়েছিল যে ওই ধরনের আমরা পরিবেশ পেয়েছি, কিচ্ছু পাইনি। এবং তার ফলে কি হয়েছে, আমি কিন্তু জুলজি থেকে সরে তারপর যখন এডুকেশনে এলাম, মানে বিএড করার জন্য এলাম, বিএড কলেজে এসে এত সুন্দর আবার একটা পরিবেশ পেয়েছি, এত ভালো শিক্ষক শিক্ষিকা পেয়েছি, আমি কিন্তু ওই এডুকেশনের প্রতি আবার আকৃষ্ট হয়ে গেলাম। এবং আকৃষ্ট হয়ে আমি এই শিক্ষা নিয়ে পড়াশোনা শুরু করে দিলাম। এবং পরবর্তী সময়ে আমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করেছি, আরো ভালো ভালো শিক্ষকদের পেয়েছি, এবং আমাকে স্তরে স্তরে অনুপ্রাণিত হয়ে আজকে আমি সম্পূর্ণভাবে আমি বলতে পারি যে আমি যতটা না বিজ্ঞানের ছিলাম, আজকে তার থেকে বেশি আমার কাছে মনে হয়েছে যে মানে আমি বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে নিজেকে বলতে বেশি গর্ববোধ করি। কারণ হচ্ছে ওই অনুপ্রেরণা। একদমই তাই স্যার। একদমই ঠিক বলেছেন। আমরা একেবারে আমাদের বৈঠকির শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তার আগে আমরা আমাদের এখানে একটা চিরাচরিত প্রথা রয়েছে, সেটাতে আসবো একটু পরে। তার আগে আমি আমাদের সঙ্গে প্রিন্সিপাল স্যার রয়েছেন, ডক্টর দেবগম রাহা মহাশয়কে ভ্যালিডেক্টরি সেশনটা করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার স্যার হ্যাঁ, বলছি যে দীপঙ্কর বাবুর ইয়েতে আমি প্রথমে ভেবেছিলাম যে যেহেতু একজন শিক্ষা বিজ্ঞানীর নাম রয়েছে, একজন তাত্ত্বিকের নাম রয়েছে, এবং যেহেতু শিক্ষা আমার বিষয় না, আমি বিএডও পড়িনি কখনো, তো তাই জন্য আমার ধারণা ছিল যে আমি মানে এই উদ্বোধনটা করে দিয়ে আমি আর তারপরে মোস্ট প্রবাবলি একটু শুনে আমি বুঝতে পারবো যে এটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে এবং আমি আর শুনবো না। কিন্তু ব্যাপারটা স্যার এত ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন বিভিন্ন উদাহরণ দিয়ে, এবং এই উদাহরণগুলো জীবনের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়িত যে তত্ত্বের তাত্ত্বিক ব্যাপারটা সহ সেটা একটু একটু বুঝেছি, একটু একটু বুঝিনি, পরে আরেকবার পড়লে হয়তো বুঝে যাব, এরকম জায়গায় আছে। কিন্তু মূল ব্যাপারটা বুঝতে কিন্তু আমার একজন নন টেকনিক্যাল লোক হিসেবেও কোনো অসুবিধা হয়। তো স্যারের পুরো প্রেজেন্টেশনটাই এত ভালো এবং স্যারকে আমরা আবারও ধন্যবাদ জানাই যে আহ ত্রিপুরার কমলপুর থেকে ইয়ে করেছেন উনি, আমাদের এখানে ইয়ে করেছেন। এই যে প্যান্ডেমিকে তো বহু ক্ষতি হয়েছে, জীবনহানি এবং আহ আর্থিক ক্ষতিও সারা দেশের এবং বহু মানুষের হয়েছে, কিন্তু এই যে অনলাইন ব্যবস্থা হওয়াতে একটা ব্যাপার হলো, সেটা হচ্ছে যে এমন এমন অধ্যাপক এমন এমন জায়গায় বক্তৃতা দিচ্ছেন যাদের কথা শুনবো আমরা, এটা নর্মালি চট করে ভাবি না, বা সেটা ভাবতে গেলে অনেকটা টাকা খরচ হবে, সেই টাকার ইয়ে কোথা থেকে করা যাবে সেই ব্যাপারটা নিয়ে আমাদের ভাবতে হয়। কিন্তু প্যান্ডেমিকে অনলাইন ব্যবস্থা হওয়াতে সেইটা খুব সহজ হয়ে গেল। আমার ধারণা প্যান্ডেমিক যখন চলেও যাবে তখনও আমরা এরকম দীপঙ্কর বাবুদের মতো বিশেষজ্ঞের পড়ানো এবং টক আমরা শুনতে পাবো, ওই ব্যাপারটা চলবে বলেই আমার ধারণা। আর আহ, আমি ত্রিপুরায় একবার গেছিলাম একটা সেমিনারে, সেটা কথা মনে পড়ছে। আহ যাই হোক, দীপঙ্কর বাবুকে অনেক ধন্যবাদ, এবং আমি উজ্জ্বল বাবুকেও ধন্যবাদ জানাচ্ছি। তিনি দিনের পর মানে সপ্তাহের পর সপ্তাহ এই ব্যাপারটাকে কন্টিনিউ করছেন, এবং পশ্চিমবঙ্গ তো বটেই, পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন জায়গা থেকে বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে, আমাদের ছাত্রদের এবং আমাদের সঙ্গে সঙ্গে আমাদের আশেপাশের অন্যান্য কলেজের ছাত্রছাত্রীদেরও শোনার সুযোগ করে দিচ্ছেন। এই জন্য উজ্জ্বল বাবুকেও ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের বৈঠকির এটা একটা প্রথম থেকেই গতানুগতিক প্রথা হয়ে চলে আসছে। সেই প্রথাটাই আমরা এরপরে উপস্থাপন করব। বিষয়টা একটু বলে রাখি, আমরা প্রতিদিন একটা কোনো না কোনো বিষয়, সেটা চেষ্টা করি যে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয় নিয়েই একটা কোনো গান প্রেজেন্ট করা হয়, এবং সেটা যদিও আমরা ডিজিটালি করি, কারণ মুখ দিয়ে নিজে গান করতে গেলে অনেক ইনস্ট্রুমেন্ট লাগবে, সেই জন্য ডিজিটালি করি। আজকেও চেষ্টা করছি আজকের বিষয়ের সাথে অত্যন্ত জড়িত একটা বিষয় আমার মনে হচ্ছে, জানি না আপনাদের কি মনে হবে। এরকমই একটা গান প্রেজেন্ট করছি, অত্যন্ত বিখ্যাত গান এবং অত্যন্ত প্রাচীন গান। আমাদের পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বাংলা ব্যান্ড মহিনের ঘোড়াগুলি, পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রথম বাংলা ব্যান্ড ছিল এটা।
সেখানেরই গান, এবং সেটাই পশ্চিমবঙ্গের অত্যন্ত প্রতিভাধর একজন গায়িকা সোমলতা আচার্য, ওনার কণ্ঠে সেই গানটা আমরা শুনবো। সকলকে সেইটুকু সময় থাকার জন্য অনুরোধ করছি। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, রং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা, আহা আহা আহা, ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার গণ্ডি। আহা হা হা, ভেবে দেখেছো কি তারারাও যত আলো পরশু দূরে, তারও দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত আলো পরশু দূরে, তারও দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। সারি সারি মুখ আসে আর যায় দিশা তোর চোখ টিভি পর্দায় পোকামা করে আগুনের সাথে সন্ধে। আহা হা হা, আহা আহা পাশাপাশি বসে একসাথে দেখা একসাথে নয়, আসলে যে একা তোমার আমার ভারাকের নয়া বন্দি। আহা হা হা, আহা আহা আহা, ভেবে দেখেছো কি তারারাও যত আলো পরশু দূরে, তারও দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত আলো পরশু দূরে, তারও দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। স্বপ্ন বেচার চোরা কারবার জায়গা তো নেই তোমার আমার, চোখ ধাঁধানোর এই খেলা শুধু ভঙ্গি। আহা হা হা, আহা আহা আহা, তার চেয়ে এসো খোলা জানলায়, পথ ভুল করে কোনো রাস্তায় হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী। আহা হা হা, আহা আহা আহা, ভেবে দেখেছো কি তারারাও যত আলো পরশু দূরে, তারও দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত আলো পরশু দূরে, তারও দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে।
ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। দীর্ঘক্ষণ ধরে সকলেই সঙ্গে আছেন। আমার এই গানটার সম্পর্কে একটু বলে নিই। আজকে যেহেতু বিষয়টা ছিল বান্দুরার সামাজিক শিখনের তত্ত্ব, অর্থাৎ আলবার্ট বান্দুরা 1977 সাল থেকে চেষ্টা করে গেছেন যে আমাদের সেই সামাজিক শিখন তত্ত্বের কিভাবে সামাজিক শিখন হয়, কিভাবে আমরা সমাজ থেকে শিখি, পরিবেশ থেকে শিখি। সেই আজকে সেই তত্ত্বেরই পুনরুত্থাপন করতে শুনতে এসে বা সেই আলোচনায় অংশগ্রহণ করতে এসে আমার কথাই মনে হলো যে 1977 সাল থেকে বান্দুরা চেষ্টা করে চলেছেন এবং আমরাও আহ, চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদের চেষ্টার অলক্ষ্যেই কোথাও যেন আমরা ক্রমশ, স্যার বললেন ওনার আলোচনাতে যে আমরা আহ, বিভিন্ন আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গির শিকার হচ্ছি, বিভিন্ন রকমভাবে আমরা আক্রমণাত্মক হয়ে পড়ছি। অর্থাৎ এই গানের মাধ্যমে যেটা বলা হয়েছে যে আমাদের যেমন দেশ এবং কালের গণ্ডির আর সীমানার গণ্ডি নেই, সব সীমানা যেন গণ্ডি ঘুচে গেছে। এই কথা একেবারেই ঠিক। আমাদের দেশ কালের আর কোনো সীমানা নেই, সীমারেখা নেই, কোনো গণ্ডিও নেই। আমরা একেবারে বাধাহীনভাবে সারা দুনিয়ার সাথে যোগাযোগ করতে পারি। কিন্তু আবার এটাও ঠিক, ভেতরে ভেতরে কিন্তু আমি এবং তুমি, এই দুটো ব্যক্তির মধ্যে যে একটা সম্পর্ক, সুসম্পর্ক, সেই সুসম্পর্কের গভীরতাটাও যেন ধীরে ধীরে ক্ষয়ে চলেছে। আমাদের এটাকেও মাথায় রাখতে হবে যে আমার কাছে যেমন দেশ কাল সীমানার গণ্ডি উন্মুক্ত হবে, তেমনি আমাদের কাছে সেই একে অপরের পরস্পরের মধ্যে যে সম্পর্কের গভীরতা, সেটাও যেন সুদৃঢ় হয়, সেটাও যেন মজবুত থাকে এবং ক্রমশ আরও যেন শ্রেষ্ঠতর হয়ে ওঠে। এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। জানি না আমার এই গান সম্পর্কে তাৎপর্য কতখানি আমি বোঝাতে পারলাম। যাই হোক, আমাদের আজকের ঊনবিংশ বৈঠকির একেবারে শেষ মুহূর্তে আমি তার আগে ডক্টর উদয়ন মণ্ডল স্যারকে অনুরোধ জানাবো, ওনার ভোট অফ থ্যাঙ্কসের মাধ্যমেই আমাদের আজকের এই ঊনবিংশ বৈঠকির সমাপ্তি ঘোষিত হবে। সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আর আমি সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের তরফে আমাদের এস্টিমড স্পিকার তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি সুদূর ত্রিপুরা থেকে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং অ্যালবার্ট বান্দুরার যে সোশ্যাল লার্নিং থিওরিটা আমাদের কাছে আজকে তুলে ধরলেন। ভেরি এক্সকিউজেটলি he has presented his deliberation, এবং through his deliberation I think our student will be benefited, as well as আমরা যারা টিচাররা আছি তারাও খুব আমাদের ছাত্র দশায় ফিরে যাওয়ার একটা চেষ্টা করেছিলাম, যে যখন আমরা নিজেরা পড়াশোনা করেছি তখন আমাদের সময়ও এরকম একটা সিচুয়েশন আমরা পেয়েছিলাম। আমরাও সোশ্যাল লার্নিং এর থিওরিটা পড়েছি এবং সেটি এখন আমরা আমাদের ক্লাসরুমে ছাত্রছাত্রীদের মধ্যে ইউটিলাইজ করার চেষ্টা করি এবং সেটা আমরা শিখন প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। কিন্তু আমাদের বর্তমান এডুকেশন এমন একটা বিষয়, এরা তো যারা এই যে বন্ধুরা, ইনি তো একজন সাইকোলজিস্ট আমরা বলবো। তিনি এই যে সাইকোলজিস্টকে আমরা এডুকেশনের ফিল্ডে কেমন করে ইউটিলাইজ করছি, ইনকর্পোরেট করছি, এই ইনকর্পোরেশনটাই কিন্তু আমাদেরকে একটা অন্য জায়গায় নিয়ে যায় এবং আমরা ডে টু ডে লাইফে প্রতিনিয়ত যে নানান রকম প্রবলেমস, চ্যালেঞ্জেস ফেস করছি, সেই চ্যালেঞ্জেস, প্রবলেমস গুলো কাটিয়ে ওঠার সাহায্য করে আমাদের এই সোশ্যাল লার্নিং থিওরিজ গুলোর মধ্যে দিয়ে। তো আমি আমার ছাত্রছাত্রীদেরকেও বলি, তারা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহটাও তারা তাদের অবদানটা রেখেছে এবং সবাইকেই আমি আমার দিক থেকে হার্দিক অভিনন্দন জানাই আর সবার সুস্থতা কামনা করে আমি আজকে এখান থেকে ভ্যালিডেট করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, এবং আবারও অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর
দীপঙ্কর বিশ্বাস মহাশয়কে ওনার স্পষ্ট যুগোপযোগী এবং সুন্দর ও চিত্তাকর্ষক আলোচনা আমাদের মনের অভ্যন্তরে সামাজিক শিখন সম্পর্কে যে কোথাও না কোথাও দ্বন্দ্বের সম্মুখীন আমরা ছিলাম, সেই দ্বন্দ্ব নিরসনে এই আজকের আলোচনা অত্যন্ত সহায়ক হবে বলেই আমরা প্রত্যাশা রাখি। এবং আমাদের এই সামাজিক শিখন সম্পর্কে যে কথা বান্দুরা আজ অনেক বছর পূর্বে বলে গেছেন, তারই পুনরুত্থাপন আমাদের বোধগম্যতার মাধ্যমে বৃহত্তর পরিবেশে ব্যাপক ব্যাপ্তি লাভ করবে বলেই আমরা আশা রাখি। আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বৈঠকি তোমায় আমায় মিলের ঊনবিংশ পর্বের মুখ্য আলোচক ডক্টর দীপঙ্কর বিশ্বাস মহাশয়কে শিক্ষা বিভাগ তথা সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে মহাশয়ের সুস্থ, সুন্দর এবং উজ্জ্বল আগামী কামনা করি। ভালো থাকবেন শরীরে মনে। আবারও বলে রাখি, আমাদের বৈঠকি বিংশতম পর্বের মুখ্য আলোচক কিশোর কুমার রায় মহাশয়, দমদম মতিঝিল কলেজের শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক। আবারও দেখা হবে পরবর্তী বৈঠকিতে রিসেন্ট ট্রেন্ড অন পেডাগগি এই আলোচ্য বিষয় নিয়ে। ধন্যবাদ স্যার। নমস্কার, আপনাকেও ধন্যবাদ এবং ভালো লাগলো আপনাদের। এবং আপনার প্রতি আমাদের অনুরোধ, পরবর্তীকালে আপনার এই সাহচর্য যেন আমাদের সাথে থাকে, এই আশা এবং আকাঙ্ক্ষা রাখছি। অবশ্যই অবশ্যই থাকবে, অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ স্যার।